এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডাক্তার আহসান হাবিব ভাই। উনি ঢাকার উত্তরা 9 নং সেক্টরে বসবাস করেন। আর এই ঘটনাটি মূলত উনি নিজেই প্রত্যক্ষ করেছিলেন, অনেক আগের কথা। তো সময়টি ছিল 2001 কি 2 সালের দিকে। এক্সাক্ট মাস এবং তারিখটি তার মনে নেই, সেটি তিনি উল্লেখ করেছেন। আর ডাক্তার আহসান হাবিব ভাইয়ের বাবা, তিনি নিজেও একজন সরকারি চাকরিজীবী ছিলেন। আর তিনি ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। ওনার বাবার বদলির সুবাদে ওনারা সিরাজগঞ্জ সদর থেকে তারাস উপজেলায় ওনার পোস্টিং হয়। আর ওনারা ঠিক যেই জায়গাটাতে ছিলেন সেই এক্সাক্ট নামটি উনি ইচ্ছাকৃতভাবে বলেনি, কারণ ওই জায়গাটার নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। তো ওই সময়টাতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরিগুলো বেশ কড়াকড়ি হয়ে গিয়েছিল, কারণ ওই সময় সবাইকে যার যার নিজ কর্মস্থলে থাকতে হবে এবং হসপিটালের যে কোয়ার্টার ছিল সে কোয়ার্টারেই থাকতে হবে। মূলত সেই সুবাদেই ওনাদের ওখানে শিফট হয়ে যাওয়া। কিন্তু ওনারা মানে ওই গ্রাম সাইডের ওই স্বাস্থ্য কেন্দ্রে ওনারা চলে আসেন। এখন সমস্যা হলো যে ভবনটি তৈরি করা হয়েছিল, ওই ভবনে আগে কেউই থাকতো না, কারণ যারা থাকতো তারা দূরে দূরে থাকতো। এখন ওনাদের তার উপায় ছিল না, কারণ ওনাদের পরিবারের সদস্য ছিল আবার 5 জন। উনি, ওনার বোন, ওনার মা, বাবা এবং ওনার দাদি। তো এখন কি করবেন, ওনাদের ওইখানেই থাকতে হবে। আর ওটা নির্মাণের পর থেকে নিয়ে নাকি ওইখানে কেউই থাকতো না কোয়ার্টারে। তো যার ফলে খুব ময়লা আবর্জনায় ওই জায়গাগুলো ভরে গিয়েছিল। তো ওনারা অনেকগুলো লোক ডেকে সেই ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং তারপরে থাকা শুরু করেন। আর ঘটনাচক্রে এই গ্রামেই ওনার বাবার নানা বাড়ি ছিল। তো ওই বাড়ি থেকে ওনার আবার এক মামি সবসময় আসতো এবং এই আহসান হাবিব ভাইয়ের মাকে, মানে আন্টিকে সাবধান করে বলতেন যে তোমার বাচ্চাদেরকে কিন্তু দেখে রেখো, রাতের বেলা কিন্তু বাইরে যেতে দিও না, সন্ধ্যার সময় বাইরে যেতে দিও না। কিন্তু এসব বলার পরেও ওনার আম্মু স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতেন যে মামি আসলে কি সমস্যা, কিন্তু উনি কিছুই উত্তর দিতেন না। বলতেন যে অত কিছু শুনে কাজ নেই, বাচ্চাদেরকে সামনে রাখিস এবং নিজেদেরকেও সামনে রাখিস, এতটুকু খালি বলতো। অনেক সময় হাসান হাবিব ভাই ওনার বোন এসে জিজ্ঞেস করতো কেন, মানে কি হয়েছে, তখন বলতো ওদের শুনতে হবে না, তোরা ছোট মানুষ, শুনলে ভয় পাবি। আবার ওনার মাকেও বলতো না, আবার এটা মানে হাসান হাবিব ভাইয়ের মাকেও ওই মামি বলতো না। যাই হোক, ওই বাড়ি দেখার সাথে সাথে এই আহসান হাবিব ভাইয়ের যে দাদি, উনি এই বাসাতে যাবার বা ওঠার ঘোর বিরোধী ছিলেন। যদিও বা ওইটা তার নিজেরই গ্রাম, কিন্তু এই বাসাতে তিনি কিছুতেই উঠতে চাচ্ছিলেন না। যাই হোক, কি আর করা, উঠতে তো হবেই, সরকারি নির্দেশনা। ওনারা উঠে পড়েন সেই বাসায়। ওনারা ওঠার পর প্রায় 1 বছর কেটে যায়, কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক জীবনযাপন করতেছে। তার মানে হচ্ছে যে এখানে কোনো সমস্যাই নেই। কিন্তু হুট করেই এক রাতে একটি ঘটনার সূত্রপাত হয়। তখন উনি তো ছোট ছিলেন হাসান ভাই, তখন উনার মা বাবার সাথেই উনি ঘুমাতেন। একদিন রাতে ওনার ওয়াশরুমে যাবার প্রয়োজন পড়ে এবং এই কারণে তিনি ঘুম থেকে উঠে ওনার আম্মুকে ডাকেন। এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে ওই কোয়ার্টারগুলো ছিল পুরনো ধাঁচে তৈরি। তখনকার দিনে কারণ যেহেতু এটা অনেক আগে তৈরি হয়েছে, ওইটা ওই সময় যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী সেটা তৈরি করা হয়েছে, যার ফলে আজকের আধুনিক যে কোয়ার্টার সেই
কিন্তু আধুনিক কোয়ার্টারগুলোর সাথে কিছুটা অমিল ছিল। আর ওই সময়ে ওই কোয়ার্টারে ওয়াশরুম এবং গোসলখানা এই দুটো আলাদা আলাদা করে রাখা ছিল। আর কোয়ার্টারের ভেতরের দিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা ছিল, আর ওই ফাঁকা জায়গার ওখানে একটি টিউবওয়েল ছিল। আবার টিউবওয়েলের ওখানে একটি গোসলখানা ছিল এবং একটি ওয়াশরুম ছিল। আর ওই টিউবওয়েলটার ঠিক কাছেই, মানে যদিও ওই এটা দেয়াল দিয়ে ঘেরা, ওই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু ওই দেয়ালের মধ্যেই ওই কলপারের কাছে দুটি বড় বড় কাঁঠাল গাছ ছিল। কেন জানি ওই কাঁঠাল গাছটিকে দিনের বেলা দেখলেই ভয়ে গা ছমছম করে উঠত। তো যাই হোক, যেহেতু কলটা বাইরে, তো ওনাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার পর ওর আম্মু বলে যে চলো কলে যাই, কলে গিয়ে তোমার হাত ভালো করে ধুতে হবে। তো ওনার আম্মুর সাথে ওনারা কল পাড়ে যান। তো সরাসরি ওনাদের চোখ পড়ে যায় যখন ওই টিউবওয়েলের দিকে, তখন দুজন একসাথেই একটি অদ্ভুত বিষয় দেখতে পান। তারা দেখতে পান তিনজন ছোট ছোট বাচ্চা, আর বাচ্চাদের মানে এক্সাক্ট বয়স কেমন হবে তা বোঝা যাচ্ছিল না, আর ওরা যে ঠিক কি ধরনের জামা কাপড় পরেছিল সেটাও উনি মনে করতে পারেননি। তো যাই হোক, অদ্ভুত ব্যাপার হলো এই প্রত্যেকটি বাচ্চা, এরা ছিল উজ্জ্বল এবং মনে হচ্ছে আশেপাশের বেশ কিছুটা জায়গা তারা আলোকিত করে ফেলেছে। মনে হচ্ছে ওদের গায়ের মধ্য থেকেই আলো বের হচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে হয় না যে এরকম ঘটনাগুলো দেখলে বা এই ধরনের জিনিসগুলো সামনে আসলে আমরা দেখি তাদের ভয়ানক চেহারা, পিশাচের মতো চেহারা, চোখ বড় বড় লাল টকটকে, মাথা অনেক বড়, মাথায় শিং আছে, বড় বড় দাঁত, এরকম না, কিন্তু খুবই সুন্দর চেহারা। স্বাভাবিক মানুষের মধ্যে সুন্দর মানুষ হয় না, ঠিক তেমনই আর কি, কিন্তু কোনো ভয়ঙ্করের কিছু নাই। যখন আহসান হাবিব ভাই এবং ওনার আম্মু তারা যখন এই জিনিসটা দেখেন, তারা ওই জায়গাতেই দাঁড়িয়ে যান, এক পাওয়ার আগাননি। পিছন দিকে ঘুরে দৌড় দেবেন কি দেবেন না ওনার আম্মু তার বাচ্চাকে নিয়ে, মানে আহসান হাবিব ভাইকে নিয়ে, সেটি হয়তো তারা বুঝতে পারছিলেন না। ঘটনার আকস্মিকতায় তারা একজন স্তম্ভিত হয়ে যান। আর ওই সময় আহসান হাবিব ভাই জোরে এক চিৎকার দিতে যাবেন এবং কিছুটা চিৎকার করেও ফেলেছিলেন হালকা করে। তখন আহসান হাবিব ভাইয়ের মা ওনার মুখ চেপে ধরেন এবং ওনাকে পেছন দিক থেকে টেনে ঘরের মধ্যে নিয়ে আসা শুরু করেন। কিন্তু উনি আবার কোনো দিক থেকেই, মানে কোনোভাবেই ওই কলপারে থাকা ওই তিনটি বাচ্চার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না। উনি যখন হালকা করে চিৎকার দিয়েছিলেন, ওই হালকা চিৎকারটা ওদের কানে চলে গিয়েছিল। তোরা সবাই একসাথে ওদের দিকে তাকায়। তাকানোর পরে অদ্ভুত ব্যাপার হলো, ওরা তো আকারে বেশ ছোট ছিল, বানর যেভাবে লাফিয়ে লাফিয়ে উঁচু জায়গায় উঠতে পারে, এই তিনটা বাচ্চা এক লাফে যে কল চাপছিল সে কলের মাথার উপর উঠে দাঁড়ায়। আজব ব্যাপার। আমরা নর্মালি কি দেখি যে তারা এক লাফে চলে গিয়েছে, হ্যাঁ গিয়েছে, বাট আগে কি হয়েছে, তার তিনজন একসাথে কলের মাথার উপর উঠে দাঁড়ায়। এটা কিন্তু স্বাভাবিক যদি মানুষ তারা হতো তাহলে কি এটা সম্ভব ছিল? কলের মাথার উপর কি তিনজন উঠে দাঁড়ানো সম্ভব? তো তারপর কি হলো, সেখান থেকে লাফ দিয়ে নিচে নেমে প্রথমে সেই কাঁঠাল গাছে তারা উঠল এবং ওঠার পর আবার লাফ দিয়ে দেয়াল টপকে তারা চলে গেল। তো যেহেতু আহসান হাবিব ভাই এবং আম্মুর সাথে ছিল, তারা দুজন তাড়াতাড়ি ঘরে ঢুকে যায় এবং আহসান হাবিব ভাই তার আব্বুকে ডাকে। তার আব্বু আসে, টর্চ লাইট নিয়ে আসে, কিন্তু আশেপাশে কাউকে আর খুঁজে পাওয়া যায় না। প্রিয় লিসেনার্স, আমরা নর্মালি কি দেখি, এই ধরনের ভয়ের ঘটনা ঘটার পর সবার জ্বর আসে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু ওই আহসান হাবিব ভাই এবং ওনার আম্মুর কিছুই হয়নি, একদম স্বাভাবিক। কিছুদিন পরে এই ঘটনাটি যথারীতি তারা ভুলতেই বসেছিলেন, কিন্তু তখন ভুলতে বসলে ওই ঘটনার পর থেকে তারা অনেক সাবধান হয়ে যান রাতের বেলা বা
সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে অহেতুক কারণে ঘর থেকে বের হতে, কারণ ওই কোয়ার্টারে তারা ছাড়া আর কেউই ছিল না। এরপরে এর মূল ঘটনার এই অল্প কয়েকদিন পরে আরো একটি ঘটনা ঘটে, কিন্তু সেটা ঘটে সন্ধ্যার দিকে। তখন হাসান হাবিব ভাই ওনাদের কোয়ার্টারের ডাইনিং স্পেসে বসে লেখাপড়া করছিলেন। ওনার আম্মু রান্নাঘরে রান্না করছিলেন, আর ওনাকে মাঝে মাঝে এসে পড়া দেখিয়ে দিচ্ছিলেন। আর হাসান হাবিব ভাইয়ের আপু এবং তার দাদি ছিলেন তার দাদির রুমে। এর মাঝে কোনো একটা কাজে ওনার আম্মু রান্নাঘর থেকে ডাইনিং স্পেস ক্রস করে অন্য ঘরে চলে যায়, কিন্তু তিনি তখনও পড়ছিলেন, মানে হাসান হাবিব ভাই কিন্তু তখনও পড়ছিলেন। তখন হাসান হাবিব ভাই স্পষ্টভাবে বুঝতে পারেন যে কেউ একজন ডাইনিং স্পেসে ঢুকছে, কিন্তু একটু আগে তিনি দেখেছেন তার মা ডাইনিং স্পেস থেকে বের হচ্ছে। এই কারণে তিনি প্রথমে ভেবেছিলেন তার আম্মুই বোধ হয় আবার ডাইনিং স্পেসে দিকে ঢুকছে বা যাচ্ছে সেদিকে। তখন সে তার আম্মুকে আম্মু বলে ডাক দেয়, আম্মু এদিকে আসো। ওই যে পড়া দেখানোর জন্য, কোন একটা পড়া হয়তো তার বুঝতে অসুবিধা হচ্ছিল। কিন্তু যখনই সে আম্মু বলে ওই জিনিসটাকে ডাক দিয়েছে, ওই জিনিসটা তখন তার দিকে ঘুরে তাকায়। তখন দেখতে পায় যে আরে এটা কি, এটা তো আমার আম্মু না, আর এটা কি ছেলে না মেয়ে কিছুই বোঝা যাচ্ছে না। মানে এটা না পুরুষ না মহিলা, আজব এক ধরনের চেহারা, এবং এই টাইপের চেহারার লোক কখনো সে আগে কখনো দেখেনি। আপনারা হয়তো মনে করতে পারেন সেটা হয়তো বা হিজড়া কিনা, না হিজড়া না, এটি ওই বাড়িতে থাকা ভয়ানক একটি জিন। দীর্ঘদিন ওই বাড়ি পরিত্যক্ত থাকার কারণে সেখানে এই দুষ্টু জিনেরা আস্তানা গেড়েছিল। এই কারণে সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছিল। আর যখনই হাসান হাবিব ভাই দেখলেন যে ওই অবয়ব বা ওই মানুষটাকে বা মানুষরূপী জিনকে চেনে না, তখন সে চিৎকার দিয়ে ওঠে। আর তখন বাড়ির অন্য সদস্যরা বের হয়ে আসে, এই কি হয়েছে কি হয়েছে। সে বলে যে এরকম একটা মানুষকে দেখেছি। বাড়ির সবাই মনে করে চোর, এই মনে করে দ্রুত তারা আশেপাশে দেখতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। এই ঘটনা ঘটার পর ওনার আম্মু ওনার নানাকে বিষয়টি খুলে বলেন। ওনার নানা আবার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। চাকরি জীবন শেষে তিনি মহল্লাবাসীর অনুরোধে স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত হন। তো ওনাকে জানানোর পর উনি একজন হুজুর নিয়ে ওনার বাসায় আসেন, এবং হুজুর এসে যেটা বললেন সেটি হচ্ছে যে ওনাদের বাসায় খারাপ জিনের উপদ্রব হয়েছে। তিনি বাড়ির সবাইকে আল্লাহর কালাম দিয়ে ঝাড়ফুঁক করে দেন, দোয়া করে দেন, এবং ওনাদের বাসাটা বন্ধ করে দেন। সবচেয়ে মজার একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, এই কাহিনীগুলোর কোনোটাই ওনার আম্মু ওনার সামনে স্বীকার করতেন না। সবসময় বলতেন যে তিনি ভুল দেখেছেন। কিন্তু আরো একটি মজার বিষয় হলো, হাসান হাবিব ভাই কিন্তু তার আম্মুকে অন্য মানুষদের সাথে এই ঘটনাটি শেয়ার করতে শুনেছেন। তার মানে হচ্ছে তিনি তার হাসান হাবিব ভাইকে সাহস দিতেন, মা হিসাবে ছেলেকে সাহস দিতেন যাতে সে ভয় না পায়। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে ওই যে হুজুর, তিনি হাসান হাবিব ভাইকে তাবিজের পাশাপাশি একটি নির্দিষ্ট পরিমাণ আকাশি রঙের সুতা দিয়েছিলেন, এবং এটি খাটের একটি বিশেষ জায়গায়, যেই দিকে মাথা দিয়ে তিনি শুয়ে থাকেন, সেই জায়গায় মশারি স্ট্যান্ডের সাথে 6 মাস বেঁধে রাখতে বলেছিলেন। ঠিক 6 মাস পর যখন সুতোটি খোলা হয়, তখন দেখা যায় সুতোটি সেই আগের পরিমাপে নেই, অনেকটাই ছোট হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই বাড়িতে দুষ্টু জিনের উপদ্রব রয়েছে। তা না হলে সুতোটি ছোট হয়ে যেত না। সুতো ছোট হওয়ার ব্যাপারটি এটা আমি নিজেও শুনেছি, যে কারোর উপর যদি জিনের প্রভাব থাকে তাহলে নির্দিষ্ট পরিমাণ সুতা দিয়ে তাকে ঝাড়ফুঁক করার কিছু সময় পর দেখা যায় সুতোটি ছোট হয়ে গেছে অথবা বড় হয়ে গেছে, এরকম দুইটার একটা হয়। প্রিয় লিসেনার্স,
এই ঘটনা থেকে কিন্তু আমরা একটি বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে যে ঘর বাড়ি অকারণে পরিত্যক্ত করে রাখা উচিত নয়। আর পরিত্যক্ত থাকা বাড়িতে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে এমন বাড়িতেও আসলে থাকতে যাওয়া উচিত নয়। কারণ বিভিন্ন পরিত্যক্ত বাড়িগুলোতে জিনেরাও, শুধু খারাপ জিন না, ভালো জিনেরাও তারাও সেখানে থাকতে পারে। আর কখনো কখনো জিনেরা নিজের অনিচ্ছায় মানুষের সামনে চলে আসে, মানুষ দেখে ফেলে, তারা হয়তো বা নিজেরাও বুঝে নাই যে মানুষ তাদেরকে দেখেছে। আর কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর জন্য সামনে আসে। তো পরিত্যক্ত বাড়ি বা দীর্ঘদিন ধরে অব্যবহৃত বাড়িগুলোর বিষয়ে আমরা সতর্ক থাকবো, সেখানে অন্তত যদি আমাদেরকে থাকতে বলা হয়। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। এই কাহিনীটি শাহাবুদ্দিনের নানার সাথে ঘটে যায় আজ থেকে অনেক বছর আগে। যে সময়কার কথা বলছি সে সময় শাহাবুদ্দিনের নানা ছিল ইয়াং, তখন তিনি কেবল টিনেজ পেরিয়েছেন এবং সেই সময়টাতে গ্রাম বাংলা ছিল অনেক বিস্তীর্ণ, আধুনিকতার কোনো ছোঁয়াই সেখানে ছিল না, বিদ্যুৎ আসেনি, তাদেরকে চলতে হতো হাঁটা পথে অথবা গরুর গাড়িতে এবং চলার জন্য নৌকা ব্যবহৃত হতো। তো শাহাবুদ্দিনের নানার যে বাবার বাড়ি যেটা ছিল, তাদের পৈতৃক যে কর্মস্থল ছিল, তাদের একটি দোকান ছিল। দোকানটা ছিল তাদের গ্রাম থেকে অনেক দূরে এবং তাকে যেটা করতে হতো, প্রতিদিন সেই দোকানে বসতে হতো এবং তাকে সকালবেলা উঠেই খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হতো দোকানের উদ্দেশ্যে। তো যেটা করতো, তিনি অনেক দূর হেঁটে তাকে যেতে হতো নদীর পাড়ে এবং সেখান থেকে নৌকা পার হয়ে চলে যেতে হতো নদীর অপর পাড়ে। সেখানে থেকে হাঁটা পথে বেশ আরো হেঁটে তাকে যেতে হতো তাদের দোকানে এবং দোকানে পৌঁছতে তার সকাল প্রায় 10টা বেজে যেত। তো বেশ বেলা হয়ে যেত সেখানে যেতে এবং তার কাজকর্ম সেরে তাকে বাড়ি ফিরতে বাড়ির দিকে রওনা দিতে হতো পড়তি বেলায় এবং সেই সময় তার আস্তে আস্তে হয়ে যেত সন্ধ্যা, মাঝে মাঝে সন্ধ্যা গড়িয়ে রাত্রি। তো এরকম একটা দিনে শাহাবুদ্দিনের নানা ঠিক রওনা দেয় তাদের কাজের জায়গায় এবং যথারীতি তিনি হেঁটে নদী পার হয়ে চলে যান তাদের কর্মস্থলে এবং সেখানে গিয়ে তার নিজের দোকানের কাজকর্ম সেরে এবং এরকম করে দিন পার হয়। দিন পার হতে হতে এক সময় দেখা যাচ্ছে যে বিকেল গড়িয়ে যাচ্ছে, তো তার দোকান বন্ধ করার সময়। তো তিনি দোকানটা বন্ধ করেন। দোকানটা বন্ধ করে তিনি বাসায় ফেরার জন্য তৈরি হন এবং তার সাথে আরো দুটো ছেলে তাদের গ্রামে না, অন্য আর একটা গ্রামে যেত এবং একই পথ ধরে হেঁটে অনেক দূর আসতো, কিন্তু তারপরে তাকে একলা হেঁটে আসতে হতো। তো যাই হোক, এটা একটা সহজাত কাজ ছিল তার, তিনি প্রতিদিনই এটা করতেন, সুতরাং তার কাছে এটা নতুন কিছু না। তিনি ওই ছেলে দুটোর জন্য অপেক্ষা করেন এবং ছেলে দুটো একসময় আসেন এবং তারা 3 জন মিলে রওনা দেন। তো তারা হেঁটে আসছে, আস্তে আস্তে অনেক দূর এসে এবং তাদের মধ্যে যে 2 জন ছেলে তারা বিদায় নেয় এবং তিনি যথারীতি বিদায় নিয়ে তিনি হাঁটতে থাকেন। তো তিনি হেঁটে আসছেন এবং তিনি যথারীতি যেভাবে হেঁটে আসেন, যেভাবে চিন্তা করেন, তিনি তার মতো তিনি মনে মনে তাদের সেই সময়কার গান ভাজেন, অনেক কিছু চিন্তা করতে থাকেন, অনেক কিছু মনে মনে ভাবতে থাকেন এবং হাঁটতে থাকেন। এটাই ছিল তাদের কাজ, কারণ তখন পথে চলার মতো আর কিছু ছিল না। দিনের বেলা কিছু গরুর গাড়ি চলাচল করতো সেই রাস্তায়, কিন্তু রাতের বেলা একদমই না, বিকাল গড়িয়ে গেলে আর একদমই না। তো যারাই সেই শহর অঞ্চল বা বাজার অঞ্চল থেকে ফেরত আসতো তাদেরকে হেঁটেই আসতে হতো। তো শাহাবুদ্দিনের নানার রাস্তায় আসলে কারোর সাথে তখন দেখা হয়নি ওই দিন। তিনি আস্তে আস্তে তিনি একটা জায়গায় দেখলেন যে 2 জন মানুষ একটা সাদা কাপড়ে মোড়ানো একটা ডেড বডি, একটা মৃতদেহকে নিয়ে বসে আছে। তো যারা বসে আছে তারা মাথার মধ্যে কেমন জানি একটা কাপড় টেনে রাখছে, ঘোমটার মতো, তাদের চেহারা দেখা যাচ্ছে না, কালো রঙের কাপড় দিয়ে তিনি চেহারা দেখতে পাচ্ছেন না। লাশটাকে নিয়ে তারা বসে আছে, সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ তারা সেখানে রেখে শুয়ে আছে এবং শাহাবুদ্দিন দূর থেকে খেয়াল করলো, সেই লাশটাকে দেখলো। সে বেশ, যখন তিনি খেয়াল করলেন ততক্ষণে তিনি বেশ কাছে এসছেন এবং যেখানে তারা বসেছিল তার পাশে একটা বড় বাঁশঝাড় এবং গাছগাছালি এবং সেখানে। তো শাহাবুদ্দিন যখন কাছে আসলো, সেখানে এসে সে একটু স্লো হয়ে গেল, কারণ যে 2 জন মানুষ বসে আছে তারা কিন্তু তার দিকে কেউ তাকাচ্ছে না। তো সে যখন কাছাকাছি চলে আসছে, সে একবার চিন্তা করছিল, বুকের মধ্যে একটু ধকধক করছিল ভয়, যে ঘটনাটা কি, লাশ নিয়ে মানুষ বসে আছে, এটা গ্রামের মানুষের কাছে খুব একটা ভয়ের না, কিন্তু ভয়ের ব্যাপারটা হচ্ছে তার কাছে এটাই যে ওই 2 জন মানুষ তাদের চেহারা দেখাচ্ছে না কেন, মাথায় কেন মেয়েদের মতো ঘোমটা দিয়ে রেখেছে। এইটা দেখে তার কাছে একটু অস্বস্তি লাগছে। তো সে যখন
হেঁটে হেঁটে একটু কাছে চলে আসলো, তার একটু বুক ধুকধুক করা শুরু করলো। হঠাৎ করে সে খেয়াল করলো পুরো বাঁশঝাড় থেকে অনেকগুলো পাখি এবং কাক, মানে কাক এবং পাখি একসাথে বাঁশঝাড়ের মধ্যে বললো বসেছিল, সব পটপট করে উপরে উড়ে গেল এবং তাদের উপরে উড়ে যাওয়ার যে মানে শব্দ বা ডানা ঝাপটানিতে অনেক পাতা খসে পড়লো, গাছের অনেক ডালপালা কেঁপে উঠলো। এই আকস্মিক একটা মানে মানে একটা ডিফারেন্ট জিনিস ঘটায়, মানে আকস্মিক একটা মানে এটা হচ্ছে আকস্মিক একটা কম্পন বা আকস্মিক একটা পরিবর্তনে আশেপাশের শাহাবুদ্দিনের নানা কেঁপে উঠলেন এবং তিনি খেয়াল করলেন যে পাশের যে দুজন মানুষ বসেছিলেন তারা কেউ কিন্তু নড়ছেন না এরকম একটা জিনিস ঘটে যাওয়ার পরও। এদিকে রাস্তার আলো কিন্তু বেশ কমে গিয়েছে, কারণ তখন বেলা পড়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে অনেকটা। তো তিনি একবার ভাবলেন তিনি তাদের সাথে কথা বলবেন কিনা কিছু, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা জোগালো না। তিনি একটু ভালো মতন খেয়াল করলেন দুজন মানুষের দিকে। একজনের সামনে যে টানা কাপড়ের ফাঁক দিয়ে তার চোখটা একটু গেল তার মুখের দিকে। তিনি দেখতে পাচ্ছেন মুখের ওখান দিয়ে শুধু চুল বেরিয়ে আছে, চুলগুলো ঘন কোকড়া কোকড়া কালো ফোলা চুল, কেমন যেন জট বেঁধে গেলে যেরকম সেরকম, আর কিছু দেখা যাচ্ছে না। এবং হাতের দিকে তিনি খেয়াল করলেন, হাতটা দেখলেন বেশ কালো, কুচকুচে কালো হাত, হাতের মধ্যে অনেকগুলো চুড়ির মতো পরা। এবং এই জিনিসটা দেখে তিনি, এবং আঙুলগুলো বেশ বাঁকানো টাইপের, এবং তিনি কিন্তু বেশ অস্বাভাবিক দেখে ভয় পেয়ে গেলেন। তিনি খুব জোরে হাঁটা শুরু করলেন, মানে প্রায় দৌড় দেওয়ার মতো, এবং তিনি মনে মনে যতটুকু দোয়া পারছিলেন পড়ছেন, কারণ তিনি তখন কেবল টিনেজ বয়সটা পার করেছেন, তার যৌবন শুরু হয়েছে, তিনি বেশ ভয় পাচ্ছেন। তিনি এই ধরনের সিচুয়েশনের সাথে ইউজ টু না। গ্রামের অনেক ভৌতিক কাহিনী তিনি শুনেছেন, বাঁশঝাড়ের কাহিনী শুনেছেন, অনেক কিছু শুনেছেন। সেই গ্রামে তো অনেক লেজেন্ড মানে মানুষের কাছে পরিচিত থাকে, মানুষ অনেক লেজেন্ড ছড়ানো থাকে, মানুষ জানে, এই কারণেই এটাকে লেজেন্ড বলে, যে অনেক রকমের ভৌতিক ব্যাপার বা অনেক কিছু ঘটে বা অনেক কিছু ঘটেছে, এই ধরনের কথাগুলো গ্রামে প্রচলিত থাকে। তো এই ধরনের জিনিস তিনি শুনেছেন, কিন্তু এইরকম লাশ নিয়ে বসে থাকা বা এটা কোনো ভৌতিক ব্যাপার কিনা বা আদৌ জিনিসটা কি তিনি কিছু জানেন না, বাট তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। তো তিনি প্রায় জোরে হেঁটে দৌড়ে তিনি রাস্তা পার হচ্ছেন, এদিকে আলো কমে যাচ্ছে রাস্তায়। তো তিনি সামনে আবার দেখলেন একটা বেশ লম্বা বাঁশঝাড়, এবং সেই বাঁশঝাড়ের কাছে আসতে তিনি দেখলেন একটা বড় দাঁড়কাক, বড় দাঁড়কাক বসে আছে সেখানে, এবং বড় দাঁড়কাকটা বসে আছে একটা গাছের ডালে। সেই গাছটা ছিল মরা গাছ, হ্যাঁ, কোন একটা মরা গাছ, এবং সেই মরা গাছের ডালে বড় একটা দাঁড়কাক বসে আছে, এবং কাকটা খুব আজব ভাবে তার দিকে তাকিয়েছে মাথা বাঁকিয়ে। তিনি যখন খুব কাছাকাছি আসলেন তখন সেটা কর্কশ শব্দে তাকে দেখে কা কা ডাকা শুরু করলো, এবং তিনি দাঁড়কাকের ডাকের সাথে কিন্তু বেশ খানিকটাই পরিচিত ছিলেন, বাট এই কাকটার ভয়েস বা ডাকটা বেশ কর্কশ এবং বেশ ভারী টাইপের। তিনি এটাকে আসলে মানে কেমন যেন অগ্রাহ্য করতে পারলেন না। তো তিনি যেটা করলেন, রাস্তার থেকে একটা মাটির টুকরো তুলে নিলেন, তুলে ছুঁড়ে মারলেন কাকটার দিকে। তো দেখলো যে টুকরোটা কিন্তু কাকের কাছাকাছি চলে গেছে, কিন্তু কাক কিন্তু এক ফোঁটা নড়েনি। তিনি এটা দেখে আরো ভয় পেয়ে গেলেন, কারণ কাক উড়ে যাওয়ার কথা, যে কোনো কাক ইট ছুঁড়ে মারলে উড়ে যাবে, এটাই স্বাভাবিক, সেটা দাঁড়কাক হোক আর বা যাই হোক, কিন্তু সেটা ওড়েনি। তো তার মধ্যে ভয়টা আরো দানা বেঁধে বসলো, এবং তিনি দেখছেন যে সেই দাঁড়কাকটা শুধু এরকম ঘাড় নাড়াচ্ছে এবং কা কা করছে, এবং সেখানে পাশে আরেকটা বাঁশঝাড় আছে। তো এটা দেখে বেশ ভয় পেয়ে গেলেন তিনি, শাহাবুদ্দিনের নানা বেশ ভয় পেলেন, এবং তিনি কি করবেন তিনি আসলে মানে ঠাউরে উঠতে পারছেন না। এর মধ্যে আলো কিন্তু কমে যাচ্ছে, ক্রমেই কমে যাচ্ছে, এবং তিনি দেখতে পাচ্ছেন দূরে গাছের মানে আড়ালে চলে গেছে সূর্য, ওই পাশ থেকে শুধু আলোটা মেঘের ছটার মধ্যে বেরিয়ে আছে আলো, এবং অন্ধকার হয়ে যাচ্ছে। তো তিনি তখন বেশ ভয় পেয়ে গেলেন, কারণ তার কাছে কিন্তু কোনো আলো নাই, কিছু নাই। তিনি কিন্তু দাঁড়কাকটাকে বসে থাকতে দেখছেন। তো তিনি আর দাঁড়িয়ে থাকলেন না, তিনি আরো কয়েকটা ছোট মাটির টুকরো, যেটাকে মাটির ঢেলা বলে গ্রামে, সে মাটির ঢেলা কয়েকটা নিয়ে তিনি হাঁটা শুরু করলেন, এবং তিনি দেখছেন কাকটা কিন্তু ক্রমাগত ডাকছে তাকে দেখে। তো তিনি যখন কাকটাকে পার হয়ে চলে আসলেন তখন দেখলো কাকটার ডানা মেলে দিল, উড়ে তার পেছনে পেছনে আসছে, উড়ে যে বসছে আরেক ডালে, আবার কাকা করছে, আবার তাকে ক্রস করে পড়ছে, মোট কথা তাকে ফলো করে করে কাকটা যাচ্ছে। এদিকে আলো প্রায় কমে যাচ্ছে। তো তিনি যখন নদীর কাছাকাছি চলে আসলেন, তিনি কিন্তু হাঁটতে হাঁটতে একসময় চলে আসলেন, এবং কাকটা কিন্তু পেছনে পেছনে আসছে তার। তো তিনি যখন নদীর কাছাকাছি চলে আসলেন, তাকে তো নদী পার হতে হবে, এবং তিনি জানেন যে নদীর কাছে সেইখানে মাঝি থাকে,
মানে সেই মাঝি নৌকা পার করে দেয়। তো তিনি সেই জায়গাটাকে দেখলেন যে এখানে এই নদী চলে আসছে, মানে আমি এখন পার হতে পারবো। তিনি খুব দ্রুত নেমে গেলেন নদীর পাড় ধরে, এবং তিনি দেখলেন যে সেখানে খেয়া নৌকা বাঁধা আছে একটা। এবং সাধারণত তিনি যখন বাসায় যান আরেকটু আর্লি হয়, এবং তখন তিনি সাধারণত একটা দুটো এরকম খেয়া নৌকা দেখেন, দুই একজন মানুষকেও দেখেন। আজকে দেখছেন একটা খেয়া নৌকা বাঁধা আছে, কিন্তু ওখানে মাঝিকে দেখছেন না। তো তিনি একবার চিন্তা করলেন যে আমি কি মাঝির জন্য ওয়েট করব? মাঝির জন্য ওয়েট না করলে আমি যদি কাউকে না পাই, শুধু নৌকা পাই, তাহলে আমি নৌকা বেয়ে ওই পারে চলে যাব, আমি নৌকাটা পরে ফেরত দিয়ে দিব, বা পরদিন এটার একটা ব্যবস্থা হবেই। তো এরকম তিনি যখন ভাবলেন, তিনি ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু নৌকার মাঝিকে দেখছেন না। আর তিনি কাকটাকে দেখলেন ঠিক সেই নদীর পাড়ে, একটু উঁচু যে পাড়টা ছিল সে পাড়ে এসে বসছে এবং ঠিক কাকা করছে সেখানে দাঁড়িয়ে। তো নদী কিন্তু অনেক বড় নদী না, তাদের যে নদীটা ছিল মোটামুটি হালকা চওড়া একটা নদী। তো তিনি দৌড়ে যে সেই নৌকাতে উঠে বসলেন, এবং নৌকাতে উঠে বসে তিনি তাকাচ্ছেন, মাঝিকে দেখছেন না, মাঝি নাই। পুরো নদীর পাড়টা ফাঁকা, এবং নদীর পাড়ে অন্য কোনো নৌকাও দেখছেন না, অন্য কোনো মানুষও দেখছেন না, এবং অপর পাড়েও তিনি কাউকে দেখছেন না। এদিকে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্য প্রায় নেমে গেছে, হালকা সামান্য আলো লেগে আছে নদীর একদিক থেকে আর কি, আরেক পাশে যেখানে দেখা যায় না, মানে ওই পারে আর কি, নদীর শুরুর দিকে আর কি, যে উজানে, সেখানে হালকা আলো লেগে আছে ছটা, কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিপাশে, একটা কেমন জানি নীলচে অন্ধকার। তো তিনি এক পর্যায়ে মানে বেশ, এবং কিন্তু কাকটাকে দেখছেন, এবং তিনি, তার কাছে মনে হচ্ছে কাকের চোখটা এখন জ্বলছে। তো তিনি দ্রুত যেটা করলেন যে বৈঠাটাকে নিয়ে তিনি আস্তে করে নৌকাটাকে মানে খোঁচা দিলেন, খোঁচা দিয়ে দিয়ে তিনি পানিতে নামিয়ে নিলেন। তিনি চিন্তা করলেন যা হবার হবে, আমি আগে আজকে বাসায় চলে যাব। তো তিনি নৌকাটাকে লগি দিয়ে ঠেলে ঠেলে, মানে তার যে বৈঠা দিয়ে ঠেলে ঠেলে সামনে নিয়ে আসলেন, এবং তিনি নিজেই বাওয়া শুরু করলেন। বাইতে বাইতে নদীর ওপারে চলে আসলেন তিনি, এবং চলে এসে তিনি আস্তে আস্তে মানে নামলেন। ওখানে যে দেখলেন যে অপর পাড়ে ঠিক আছে, সেখানে তিনি নামলেন। তো নেমে তিনি ঠিক পাড় বেয়ে উঠলেন। পাড় বেয়ে যখন তিনি পাড়ে উঠেছেন, রাস্তায় উঠেছেন, তখন রাস্তা অন্ধকার হয়ে গেছে, এবং সেখানে তিনি যখন হেঁটে একটু সামনে যাবেন, সেখানে একটা ঘর ছিল, ছোট্ট ঘর, সেটাকে বলা হয় ইজারা ঘর। সেখানে একটা পয়সা দিতে হতো, নৌকাতে ওঠার জন্য একটা পয়সা দিতে হতো তাদের, সামথিং সেই সময়কার কত পয়সা আমি সঠিক জানি না, সেটা সে উল্লেখ করেনি, বাট পয়সা দেওয়ার একটা ঘর ছিল। সেখানে মাঝির টাকা ছাড়াও সেখানে নাকি একটা পয়সা দিতে হতো। যাই হোক, সে ইজারা ঘরটার মধ্যে সাধারণত মানুষ থাকতো উনি দেখেছেন, কিন্তু ওই সময় তিনি কোনো মানুষ দেখছেন না। তিনি হাঁটা শুরু করলেন ইজারা ঘরের দিকে। সাধারণত ইজারা ঘরে অন্ধকার হয়ে গেলে আলো জ্বলে, তো তিনি আজকে আলো দেখছেন না। তো যখন ইজারা ঘরের বেশ কাছে চলে আসছেন তিনি, যেখানে মানে তিনি বুঝতে পারছেন এখানে ইজারা ঘরটা, তখন মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। তো তিনি দেখে একটু স্বস্তি পেলেন। তো তিনি ফার্স্টে মনে করলেন যে ইজারা ঘরের যে লোকটা থাকে তাকে তিনি কাকা ডাকতেন আর কি। তো তিনি তাকে বলছেন, কাকা আপনি এখানে, মানে এভাবে ডেকে তিনি কাছে গেছেন। তো কাছে যখন গেলেন তখন তিনি মানে খেয়াল করছেন কিছু একটা অ্যাবনর্মাল, মানে পুরোটা নর্মাল মনে হচ্ছে না, জিনিসটা যিনি দাঁড়িয়ে আছে নর্মাল ওনার মনে হচ্ছে না। তো উনি যখন খুব কাছে চলে আসছে সেই ইজারা ঘরে এখানে, তখন তিনি দেখলেন আসলে অ্যাবনর্মাল জিনিসটা কি। তিনি একজন মানুষকে ঠিকই দাঁড়িয়ে থাকতে দেখছেন, কিন্তু মানুষটা কিন্তু পেছন ফিরে ছিল, কিন্তু মানুষটার মুখ তার দিকে ঘোরানো, মানে ঘাড়টাকে কেউ টুইস্ট করে দিছে, ভেঙে দিছে। এরকম একটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, এবং তিনি তো ওইটা দেখে তার মানে হার্টবিট প্রায় থেমে গেছে। তিনি খেয়াল করলেন যে দাঁড়িয়ে আছে সে একজন মাঝি হয়তো সেখানে। সে বলল, কারণ উনি মাঝি বুঝতে পারছে কথাটাতে, তাকে বলছে, তুই আমার নৌকা কেন নিয়ে আসলি ওইখান থেকে, ওই পার থেকে আমার নৌকাটা কেন নিয়ে আসলি? এই কথাটা যখন তিনি শুনছে তার আর কিছু খেয়াল নাই, তিনি ওখানে ধপ করে পড়ে যান, এবং তার আর কিছু মনেও নাই। ওনার পরবর্তীতে হুঁশ ফিরে গভীর রাতে তিনি তখন দেখেন যে ওনাকে ওনাদের গ্রামেরই কাছের কোন একটা, ওখানে মাদ্রাসার মাঠ ছিল, সেখানে মানুষজন তাকে শোয়ায় রাখছে, একটা মাঠের মাদ্রাসার একটা আর কি কোনা আর কি, যেখানে মাঠের পাশে যেখানে তাদেরকে পড়ানো হয় সেই জায়গাটাতে, একটা জায়গায় ওখানে পড়ানো হতো, সেই জায়গাটাতে মানে উপরে শেড আছে, সেখানে তাকে শোয়ানো। হুঁশ ফিরে তিনি দেখতে পাচ্ছেন যে সেই মাদ্রাসার সেই শেডের নিচে তিনি শুয়ে আছেন, এবং তিনি চোখ মেলেছেন, দেখছেন যে তার পাশে ওই বাতি জ্বালানো, মানে এই হ্যারিকেন জ্বালানো, এবং সেখানে যিনি মৌলানা ছিলেন তিনি বসে আছেন, সাথে আরো ছাত্ররা বসে আছেন, এবং তারা তাকে বলতেছেন যে, ওই মৌলানা সাহেব বলছেন যে, তোমার কি হয়েছে বাবা,
ঠিক আছো তুমি? তো তখন তিনি মানে প্রচন্ড ভয়, তিনি হাত চেপে ধরছেন মৌলানা সাহেবের, বলছে যে আমি অনেক ভয় পাইছি, আমি ভূত দেখছি। তখন তিনি মৌলানা সাহেব তাকে হাত ধরে তাকে দোয়া করেন, দোয়া পড়তে থাকেন এবং বলেন যে অসুবিধা নাই, তোমাকে আমাদের ছাত্ররা পাইছে কয়েকজন, তারা ওখান দিয়ে হেঁটে আসতেছিল, ওই রাস্তায় ওখানে তোমাকে পড়া দেখছে ওখানে, তোমাকে খারাপ কিছু হয়তো ওইখান থেকে করছিল, আজকে টার্গেট করছিল, কি হয়েছে? তো তখন তিনি পুরো ঘটনাটা মৌলানা সাহেবকে বলার পর মৌলানা সাহেব তাকে ওই সময় দোয়া পড়ে দেন এবং তিনি মাদ্রাসার থেকে লোক পাঠান তাদের বাসায়, মানে শাহাবুদ্দিনের নানার বাড়িতে লোক পাঠান খবর দিতে যে তাদের বাড়ি থেকে যাতে কেউ আসে। তো তখন এবং তাদের বাসায়ও খুব চিন্তিত ছিল সবাই, অনেকেই উদ্গ্রীব হয়েছিল। তো শাহাবুদ্দিনের নানার বড় ভাই তারা খবর পেয়ে তারা আসেন সেখান থেকে এবং তাকে নিয়ে যান। তো এরপর থেকে কয়েকদিন শাহাবুদ্দিনের নানা রাতের বেলা খুব ভয় পেত। তিনি মানে যখন ঘরে থাকতেন তিনি কয়েকদিন কাজেই যান নাই আর, এবং ভয় কারণ তিনি অসুস্থ হয়ে গেছিলেন শারীরিকভাবে। তিনি রাতে নাকি যখন থাকতেন তিনি হঠাৎ শুনতেন রাতের বেলা তার ঘরের পেছন দিয়ে, তাদের ঘরটা ছিল তখন বেড়ার ঘর, এবং সেই বেড়ার ঘরের ওই পাশ থেকে নাকি বারবার বলতো আর কি, কেউ শুনতো তিনি গলা, যে একজন মাঝি বলতো তুই আমার নৌকা কেন নিয়ে আসলি, একটা লোকের গলা আর কি। তো মানে ওইটা সেই মাঝিরই গলা হয়তো, তুই আমার নৌকা কেন নিয়ে আসলি, এরকম একটা গলা তিনি শুনতেন ওইখানে। এবং তিনি প্রায় দুপুরবেলা ভর দুপুরে সেখানে একটা দাঁড় কাক দেখতেন তাদের বাসায়, এবং এটার জন্য শাহাবুদ্দিনের নানাকে অনেক ঝরানো হয় এবং তিনি আস্তে ধীরে কিছুটা সুস্থ হন। কিন্তু তিনি নাকি বেশ অনেক দিন এরকম অসুস্থ ছিলেন, এবং যেটা হয় তার জীবনে একটা সমস্যা হয়ে যায় যে তিনি কাজকর্মে খুব মানে হয়ে যান আর কি, মানে মনোযোগ আর দিতে পারেন না তেমন, বেশ কিছুটাই তিনি কেমন পাগলাটে জীবন যাপন করে গেছেন সারা জীবন, এবং তার ভেতরে এরকম ছিল না। এবং তিনি অনেক সময় এরকম অনেক কিছু সেন্স করতেন। তিনি তাদের এখানে বলতেন যে মানে রাতের বেলা ধরেন তাদের যে বাগান ছিল বা লাউয়ের মাচান ছিল, সেখানে তিনি বলতো যে ওই যে আসছে, ওই যে হাঁটতেছে, এই ধরনের কথাবার্তা তিনি বলতেন। তো মৌলানা সাহেব যেটা বলেছিলেন যে তাকে সেদিন হয়তো কাজের থেকে আসার পথে কোনো বাজে জিন তাকে সেই দিন টার্গেট করেছিল বা তাদের পথে পড়ছিল তিনি, এবং সেটাই তাকে হয়তো সেখান থেকে হন্ট করে বেড়ায় সব সময়। তো যাই হোক, তাকে ঝেড়ে দিয়েছিলেন তিনি, এবং তিনি বলছিলেন যে সে যদি আসলে একটু সঠিক পথে চলাফেরা করে, সঠিকভাবে তার জীবনযাপন করে, নামাজ কালাম পড়ে এবং দোয়া পড়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সবকিছু ঠিক রাখে, তাহলে তার এই সমস্যাটা কেটে যাবে এবং সে বিয়ে শাদী করলে তার সমস্যাটা আরো কমে যাবে। তো ইনফ্যাক্ট শাহাবুদ্দিনের নানাকে যখন বিয়ে দেওয়া হলো তখন তার সমস্যাটা অনেকটাই কমে যায়। তবে তার যে কর্ম দক্ষতা ছিল আগে বা সে কাজের প্রতি যত অ্যাটেন্টিভ ছিল সেটা কিন্তু সে আর কখনোই ওরকম হতে পারেনি। সে কেমন জানি ছিল, একটু ডিফারেন্ট টাইপের মানুষ ছিলেন তিনি অনেক সময় দেখা যেতেন যে এরকম খুব মানে যখন পূর্ণিমার রাত হতো বা এরকম অমাবস্যার রাত হতো তিনি বাইরের দিকে তাকিয়ে থাকতেন এবং অনেক কথা বলতেন বাসার মানুষকে, এবং অনেকেই মনে করতেন যে তিনি আসলে সাইকোলজিক্যালি একটু ডিস্টার্বড বা একটু পাগলাটে। যাই হোক, এই ছিল শাহাবুদ্দিন নানার কাহিনী, এবং আপনারা অনেকেই গ্রামের কাহিনী শুনতে চাইছিলেন, তাই গ্রামের কাহিনী বেছে বেছে শেয়ার করে দিলাম। মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। আমাকে এই যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম ওনার নাম হচ্ছে ইরফান সাদ, এবং উনি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। উনি ঘটনা পাঠিয়েছেন ওনাদেরই চট্টগ্রাম এলাকার। তো ঘটনা 2011 সালে চট্টগ্রামে তার খালাতো বোনের শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা। সঙ্গত কারণে তিনি এক্স্যাক্ট লোকেশনটি আমাদের শেয়ার করেননি। তো ওই আপুর দুলাভাই সেবার ঈদের দিন বেড়াতে এসেছিলেন ভাইদের বাসায়। তো বিকালে চা নাস্তার পর সবাই আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে কখন যে সন্ধ্যা গেছে কেউ খেয়াল করে নাই, তখনও মাগরিবের আজান দেয় নাই। তখন হঠাৎ আপুর মোবাইলে ফোন আসে, তারা দেখে যে আপুর মোবাইলে ফোন আসার পর আপুর বড় মেয়ে, মানে ওই আপুর ভাগ্নি, তো উনি বলেছেন যে ওনার ভাগনা ভাগ্নি আছেন 4 জন, এবং সবাই বাসাতেই ছিল, কারণ ওদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তাই তারা ওই ইরফান ভাইদের বাসায় আসেনি। তো কল রিসিভ করার পর কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ করে দেখলো আপু হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। তো তারা সবাই ভয় পেয়ে গেল, ভাবলো যে বিপদ হলো না তো কোনো। জিজ্ঞেস করার পর আপু বলে যে একটু আগে নাকি আপুর শ্বশুর বাড়িতে ভূমিকম্প হয়েছে, সবাই বাইরে উঠানে দাঁড়িয়ে আছে, শুধু আপুর শ্বশুর শাশুড়ি ছাড়া। উনি দুর্বল ছিল এবং হাঁটাচলা করতে পারতো না দেখে তিনি বাইরে দাঁড়িয়ে আছে, আপনি দোতলায় থাকতেন। এর বেশি কিছু আর জানা গেল না। তো ইরফান ভাই ভাবলো আড্ডায় হয়তো খেয়াল হয়নি যে ভূমিকম্প হয়েছে, কিন্তু আপু বললো নাকি শুধু ভূমিকম্প না, আরো কিছু নাকি হয়েছে।
তো তার মেয়ে বুঝিয়ে নাকি বলতে পারেনি, শুধু নাকি কাঁদছিল। তো আপু আর দুলা ভাই দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। তো সাথে সাথে ওই ইরফান ভাইয়ের আব্বুও যায়। তো আপুর শ্বশুর বাড়ি ছিল ওই ইরফান ভাইদের বাড়ি থেকে মিনিট 15 রাস্তা। তো খুব জলদি তারা পৌঁছে যায়। ওখানে পৌঁছানোর পর দেখা গেল সবাই তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে, শুধুমাত্র ওই ইরফান ভাইয়ের ভাগ্নি দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। বাকি সদস্যরা সবাই ওই আপুর হাজবেন্ড মানে দুলা ভাইকে ঘটনা খুলে বলতে শুরু করে। তখন নাকি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো হঠাৎ পুরো বাড়ি প্রচন্ড জোরে থরথর করে কেঁপে ওঠে। 5:30টার সময় এটা। তো ভূমিকম্প ভেবে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ভূমিকম্প থেমে যাওয়ার পরে সবাই বাড়িতে প্রবেশ করে। কিন্তু ঠিক মিনিট 10 পর হঠাৎ রান্নাঘরে সব হাঁড়ি পাতিল ধুমধাম করে পড়তে শুরু করে। চেয়ার টেবিল সব জোরে জোরে কাঁপতে থাকে। পুনরায় ভূমিকম্প মনে করে সবাই আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার বাড়ির বাইরে আশেপাশের কিছু মানুষ বলে, আপনারা সবাই বাইরে কেন, কি হয়েছে? তো তারা বলে ভূমিকম্পের কথা। তো মানুষগুলা বলে, কোথায় ভূমিকম্প? কোনো ভূমিকম্প হয় নাই তো, আমরা তো কোনো কিছু ফিল করি নাই। এটা শোনার পর আর কেউ ভয় বাড়িতে প্রবেশ করে নাই। আপুর দেবর শুধু জীবনের ঝুঁকি নিয়ে আপুর ওই দেবরের মা মানে আপুর শাশুড়িকে দোতলায় ছিল তার কোনো ক্ষতি না করে সব মানে ভিতরের জন্য চলে যায় আর কি। তো সব শোনার পর আপুর দুলা ভাই আপু সবাই মিলে বাড়িতে প্রবেশ করে। তো ওই ইরফান ভাইয়ের আব্বুও ছিল সাথে। পুরো বাড়ি ভেতরে তছনছ অবস্থায়। সব আস্তে আস্তে সবাই গোছাতে লাগে। সেদিনের মতো সবাই বাড়িতে ঠিকঠাক করে। আর কিছু হয় না। বিপত্তিটা ঘটে পরের দিন থেকে। পরের দিন সকালে আপুর মেয়ে মানে আপু রান্নাঘরে রান্না করছিল। তো কাজের মেয়েটা থালা বাসন পরিষ্কার করছিল। হঠাৎ কাজের মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। আপু ফিরে দেখে কাজের মেয়েটার গলার পাশ দিয়ে কেটে গেছে, হালকা রক্ত বের হচ্ছে এবং পাশে বটি পড়ে আছে। আপু দৌড়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে রক্ত পড়া থামায়। আর কিছুক্ষণ পর ডাক্তার এসে মেয়েটাকে ওষুধ দিয়ে যায়। এরপর কাজের মেয়েটাকে জিজ্ঞেস করা হলে সে বলে আপুর পাশ থেকে নাকি বটিটা তার পাশ দিয়ে ঘেঁষে তার গলার মধ্যে লাগে। তখন রান্নাঘরে আপু আর তার কাজের মেয়েটা ছাড়া কেউই ছিল না। এদিকে এসব হওয়ার সময় বাড়ির পেছনের দিকটায় জাহিদ মানে ইরফান ভাইয়ের আসলে সব ঘটনা জাহিদ ভাইয়ের দিকটাই চলে আসে। জাহিদ ভাইয়ের কথা, ইরফান ভাইয়ের ভাগ্নে নাকি খেলাধুলা করছিল। তখন হঠাৎ তার আর্তচিৎকারে বাড়ির সবাই দৌড়ে ছুটে যায়। দেখে ইরফান ভাইয়ের ভাগ্নে বেহুশ হয়ে পড়ে আছে। পরে জ্ঞান ফিরলে ভাগ্নে জানায় জুব্বা আল খেল্লা পরিহিত একজন অনেক লম্বা লোক নাকি তার গলা ধরে শ্বাসরোধ করতে চেয়েছিল। লোকটার চেহারা স্পষ্ট ছিল। আর লোকটা নাকি হঠাৎ পেছন থেকে এসে এভাবে চাপ দিয়ে ধরে। এরপর দেরি না করে বাসারে হুজুর ডাকা হয়। বলে রাখা ভালো যে আপুর শ্বশুর অনেক বড় আলেম ছিল। উনি মারা যাওয়ার পর আপুদের শ্বশুর বাড়িতে টুকটাক অশরীরী অনেক কিছু অনুভব করা যেত, কিন্তু এমন ভয়াবহ প্রাণঘাতী কখনোই কিছু হয় নাই। তো হুজুর আসার পর পুরো বাড়ি ঘুরে দেখে বলে বাড়িটার মধ্যে হয়তো কালো জাদু করা আছে এবং 20টা শক্তিশালী জিন চালান দেওয়া আছে। কারা দিয়েছে, কেন দিয়েছে এ বিষয়ে বিস্তারিত তিনি বলতে পারলেন না। তবে পুরো বাড়ি বন্ধ করে দিয়ে গেলেন এবং বললেন সবাই যাতে সাবধানে থাকে, পুনরায় সমস্যা হতে পারে। এরপর দিন ভালোই যাচ্ছিল। হঠাৎ বাড়ি আবার থরথর করে কেঁপে ওঠে এবং সবার শরীরে উড়ে উড়ে আঘাত করতে লাগলো বিভিন্ন জিনিস, যেমন ঝাড়ু, প্লাস্টিকের চেয়ার, জুতা, ছুরি ইত্যাদি। এভাবে হাওয়ায় ভেসে ভেসে জিনিসগুলো উঠতে আসতে সবাই দৌড়ে পালালো বাড়ি থেকে, শুধু আপুর শাশুড়ি ছাড়া। উনি নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত করে আর জিকির করতে লাগলেন। উনিও প্রচুর আঘাত পাচ্ছিলেন, কিন্তু উনি এক মনে জিকির করে যাচ্ছিলেন। কোনো সুরাহা না পেয়ে ইরফান ভাইয়ের দুলা ভাই দিশেহারা হয়ে যায়। বাড়ির পাশের বাড়ির একজন পরামর্শ দিল যে খাগড়াছড়ির মগ সম্প্রদায়ের একজন তান্ত্রিক নাকি তার চেনা জানা আছে। যেহেতু কালো জাদুঘটিত সমস্যা, তাই উনি নাকি একটু চেষ্টা করে দেখতে পারেন। তো দুলাভাই রাজি হয়, সেই তান্ত্রিককে বাসায় নিয়ে আসে। পরের দিন বাড়িতে ঢোকার আগে নাকি সে তান্ত্রিক দাঁড়িয়ে যায় বা বাড়ির চারিপাশে চক পাউডার জাতীয় কিছু ছড়িয়ে দেয়। এরপর সেই তান্ত্রিক বাড়িতে ঢুকে বাড়ির মাঝখানে ডাইনিং স্পেসে বসেন এবং প্রচুর আঁকাআঁকি করতে থাকেন। ওনার ঝুলি থেকে যখনই একটা মরা মানুষের খুলি বের করছেন, অমনি পুরো বাড়িতে যেন গম গম আওয়াজ হতে লাগলো। মানে অনেকগুলো মানুষ যদি একত্রে জড়ো হয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সেরকম। তান্ত্রিক বলল, আপনারা সবাই বাড়ির দরজা জানালা বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন। এবং সব বন্ধ করা হলো তার কথা মতে। এ বাড়িতে 26টা বজ্জিন আছে, যেগুলো প্রচুর শক্তিশালী আর আকারেও বড়। এরপর তান্ত্রিক একটা বড় সাইজের থালার মতো জিনিস বের করে সবাইকে তাকাতে বলেন সেটাতে। ওখানে দেখা গেল বিশাল বিশাল আগুনের গোলার মতো বস্তু পুরো বাড়িতে ঘোরাঘুরি করছে। আর বাড়ির বাইরের গেটের দুই পাশে অন্তত 40 থেকে 50 ফুট উচ্চতার 2টা কালো অবয়ব দাঁড়ানো আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো
প্রজেক্টরে ফিল্ম দেখার মতোই সবাই ওই পাত্রটার মধ্যে সবাই দেখছিল জিনিসগুলা। এসব দেখে আপু বেহুশ হয়ে যায়। তান্ত্রিক বলে, অমুকের সাথে আপনাদের ভূমি নিয়ে ঝামেলা থাকায় ওরা আপনাদের এখানে পুরো বাড়িকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই জাদু এবং কুফরি কালাম করেছে। এদের মোকাবেলা করা ওই তান্ত্রিকের সাধ্যের বাইরে। ওই তান্ত্রিক সবাইকে বাড়িতে ছেড়ে চলে যাওয়ার উপদেশ দেয়। তো তার দুলাভাই ভেঙে পড়ে। এরপর ওই ইরফান ভাইয়ের এক আঙ্কেল একজন প্রখ্যাত আলেমের খোঁজ দেন এবং তারা দুলাভাই এবং ওই ইরফান ভাইয়ের আব্বুকে নিয়ে সেখানে যান এবং ওই আলেমকে নিয়ে আসার জন্য অনেক অনুরোধের পর ওই আলেম আসে এবং বাড়িতে প্রবেশ করে জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকেন। এরপর বলেন, যা কিছুই এখন হোক না কেন আপনারা কেউ ঘাবড়াবেন না, সবাই একসাথে বসে আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। সেই হুজুরের পর অনেকগুলো কাচের বোতল বের করেন এবং কিছু দোয়া পরে অনেক কিছু মিশিয়ে বোতলে ঢালেন। পুরো বাড়িতে তখন গগন বিদারী আর্তচিৎকার শুরু হয়ে যায়। হুজুর কুলকুল করে ঘামতে থাকেন আর পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সারা বাড়িতে মাংস পোড়া আর ঝাঁঝালো উটকো বিশ্রী গন্ধ ছড়িয়ে যায়। হুজুর বিড়বিড় করে দোয়া পড়তে থাকেন আর বোতলগুলো ধোঁয়ায় ভর্তি হয়ে যেতে থাকে একটার পর আরেকটা। আশ্চর্যজনকভাবে বাড়ির সব ধোঁয়া বোতলগুলোতে জমা হয়ে যায় আর হুজুর সবগুলো বোতলের মুখ লাগিয়ে দেন একটি বিশেষ সবুজ রঙের কাপড় দিয়ে। এরপর হুজুর সবাইকে অজু করে আসতে বলে এবং নামাজ আদায় করতে বলে। পুরো বাড়ি তখন নিশ্চুপ আর কেমন জানি শান্তিপূর্ণ বিরাজ করতে শুরু করে দেয়। হুজুর বলেন, সবগুলো বোতলে যাতে সাগরে ফেলে দিয়ে আসা হয়, জিনগুলোকে আটকে রাখা তাহলে সম্ভব হবে আল্লাহর রহমতে। আর হুজুর পুরো বাড়িতে বিশেষ বিশেষ জায়গায় দোয়া দুরুদ পড়িয়ে যান আর বাড়ির সবাইকে নিয়মিত নামাজ কালাম আদায় করতে বলেন। এরপর থেকে আর কোনো প্রবলেম হয় না তার শ্বশুর বাড়িতে। তো এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তপু, জামালপুর জেলা মেলান্দহ থানা মল্লিকাডাঙ্গা গ্রাম থেকে বলছি। আমি পেশায় একজন ওয়ার্কার। তো আমি অনেকদিন যাবতী ভূত আমি শুনি, 2010 সাল থেকে ভূত আমি শুনি। তো কোনো সময় ঘটনা পাঠায় নেই কিংবা পাঠানের মতো ইচ্ছাও করি নেই, খালি শুনতামই। তো আজ হঠাৎ করে পাঠানোর খুব ইচ্ছা হলো, একটা ঘটনা পাঠাই। তো ঘটনাটা হচ্ছে আমাদের মেলান্দহ থানা যিনি আর কি লাশ টানেন, সুইসাইড মার্ডার কেসে লাশ টানেন, ওনাকে নিয়ে। তো ওনার বাড়ি আমাদের পাশের গ্রামেই। ওনাকে আমি বললি যে আপনি তো অনেক লাশ টানেন, তো আপনার সাথে অবশ্যই কিছু না কিছু ঘটনা আছে, যদি আমার সাথে একটা ঘটনা শেয়ার করতেন আমি ভূত.com শেয়ার করবো। সে বলছে হ্যাঁ শেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই, তার কোনো আপত্তি নেই। তার জন্য আমি ঘটনাটা শেয়ার করছি। তো ওনার নাম মোহাম্মদ সুরুজ, আমরা সবাই ওনাকে লাশ টানা সুরুজ বলেই চিনি। তো মেলান্দহ থানা যতগুলো লাশ আছে সব কিন্তু উনিই টানেন। সেই মোতাবেক তার কাছে একদিন খবর আসে যে এক গ্রামে আমাদের থানা থেকে দূরে, শেষের দিকে আর কি, অন্য থানার আগে আর কি, আমাদের থানার ভিতরে বসে অনেক দূরে একটা লাশ আছে, যে লাশটা কিনা আপনার গর্ভবতী একজন মহিলার, সাথে বাচ্চাও আছে, বাচ্চা এবং মা দুজনই আর কি ডেট। সেই লাশটা আনতেই তিনি যাবেন। তো তিনি যাওয়ার পরে দেখতেছেন লাশের কাছে কোনো লোকজনই নাই তেমন। রক্তে পুরা মেঝেটা ভিজে আছে, বাচ্চাটা একটা সাইডে পড়ে আছে আর মাটা এক সাইডে পড়ে আছে। তিনি তার লাশ তোলা ব্যাগের ভিতরে তার মাকে তুলেন, বাচ্চাটাকে আপনার একটা কাপড় দিয়ে আর কি পেঁচায় ভ্যানের ভিতরে তুলেন। তো বাঁধেন, রশি দিয়ে বাঁধেন, যেহেতু বৃষ্টির দিন ছিল, প্যাক কাদা ছিল রাস্তার ভিতরে, বাঁধে তিনি আসতে থাকেন। তো পুলিশ মোটরসাইকেল আগে এসে পড়ে, তিনি একাই, তিনি অত্যন্ত সাহসী ছিলেন। আমরা ছোট থেকে দেখতেছি তিনি লাশ টানেন। তো তিনি যখন রাস্তা দিয়ে আসতেছিলেন, তার কাছে মনে হচ্ছিল যে পেছনে বাচ্চা কান্না করতেছে।
এসব হয়েই থাকে তার সাথে বরাবরই। তিনি ভয় পান না, তিনি পেছন ফিরে তাকান না, তিনি অত্যন্ত সাহসী একজন লোক, পেছন ফিরে তাকান না। তো আস্তে আস্তে আপনার তার বাড়িটা ছিল থানার থেকে 4 কিলোমিটার দূরে। তো তিনি লাশ নিয়ে থানাতে যেতে হলে তার বাড়ির সামনে দিয়ে আর কি যেতে হবে। তো তখন রাতের 3টা বাজে। তো উনি অনেক ক্লান্ত ছিলেন, তিনি ভাবলেন কালকে সকালে আমি লাশ থানাতে নিয়ে যাব। এই জন্য তিনি কি করলেন, তার বাড়িতে লাশ সহ ভ্যানটা ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে তো লাশ বাইরে রাখা যাবে না, শিয়াল কুকুর এসব যদি আর কি লাশের কোনো ক্ষয়ক্ষতি করে, মানে কোনো জখম করে, তাহলে তার কৈফিয়ত দিতে হবে। তার জন্য তিনি কি করলেন, কোন এক লোকের সাহায্য নিয়ে তিনি লাশটা তার ঘরের মেঝেতে শোয়া রাখলেন। আর যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটাকে একটা পুটলির ভেতর বেঁধে তার দরজার সাথে ঝুলায় রাখলেন। তার ওয়াইফ অনেক চিল্লাচিল্লি করতেছিল যে লাশ নিয়ে ঘরে আসছে এই সেই। এটা আসলে যে কেউ আর কি রাগ পাবে। তো ওয়াইফ চিল্লাচিল্লি করে অন্য ওনাদের সাইডের ঘরে চলে গেলেন। তো উনি লাশ মেঝেতে শোয়া খাওয়া দাওয়া করে একাই আর কি বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ে তার শরীর যেহেতু অনেক ক্লান্ত ছিল, তিনি সাথে সাথে আর কি ঘুমিয়ে পড়লেন। তো তার ঘুম ভাঙে একটা বাচ্চার কান্নার আওয়াজে। দেখতেছে প্রচন্ড জোরে বাচ্চা কান্না করতেছে। তো তার শরীর ক্লান্ত থাকায় তিনি তেমন কেয়ার করলেন না, তিনি পাশ ফিরে ঘুমিয়ে গেলেন। একটু পরে তার ঘুম ভাঙলো, প্রচন্ড একটা ব্যথা অনুভব গালের ভিতরে, কে যেন একটা জোরে চর দিয়েছে, থাপ্পড় দিয়েছে তাকে। থতমত খেয়ে চমকে ঘুম থেকে যেন উঠার পরে বসে দেখতেছে সে যে লাশটার মেঝেতে শোয়া রাখছে মা, সে বলতেছে তুই আমার বাচ্চাটাকে ওখানে ঝুলায় রাখছিস কে? আমার বাচ্চাটা তুই আমার বুকে ফিরে দে, অনু ঝুলায় রাখছিস কে? এরকম ভাবে তাকে বলতেছে। সে স্বপ্নে দেখতেছে না বাস্তবে দেখতেছে, কিচ্ছুই বুঝতেছে না। সে কোনো কথা বলতে পারতেছে না, পুরো ফ্রিজ হয়ে গেছে। এরকম একটা অবস্থা। এসব বলার পরে সেই মহিলাটা তাকে আরেকটা চর মারে। এই চর মারার পরে সে আর কি সেন্সলেস হয়ে যায়। ব্যথা এত জোরে চর মারে যে সে সেন্সলেস হয়ে যায়। তারপর সকালবেলা যখন দেখতেছে, পুলিশে দেখতেছে থানাতে এখনো লাশ আসে নাই, কালকে রাত্রে আমরা লাশ পাঠায় দিলাম, সে এখনো লাশ আনে নাই। তো তার বাড়িতে পুলিশেরা তার বাড়িতে যাওয়ার পরে দেখতেছে সে প্রচন্ড জ্বর, তার মাথা তুলতে পারতেছে না, প্রচন্ড শরীর ব্যথা। তো তাদের পুলিশের সাথে এসব শেয়ার করে। তারপর পুলিশ অন্য লোক এনে লাশ থানাতে নিয়ে যায়, পোস্টমর্টম করে তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আশিক, আমি বর্তমানে যুক্তরাজ্যে বাস করতেছি। এখন যে ঘটনা বলতে যাচ্ছি সেটা ঘটেছিল আমার এক বন্ধুর এক আত্মীয়র কাছে। বন্ধুর নাম হচ্ছে মুশফিক এবং এই ঘটনা ঘটেছিল ওনার চাচার সাথে। এর আগেও আমি একটা ঘটনা পাঠিয়ে দিয়েছিলাম যেটা ঘটেছিল ওনার আরেক আত্মীয়র সাথে এবং ঘটেছিল ওনাদের বাড়িতেই। ওনাদের বাড়িতে প্রায় নাকি অনেক ভৌতিক ঘটনা এবং ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটে। এরকম একটা ঘটনা এখন বলতে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে যে ওনার চাচা কোন কারণে ওনাদের বাড়িতে আসে অনেকদিন আগে। তখন উনি সিদ্ধান্ত নেন যে রাতটা ওনাদের বাড়িতেই কাটাবেন। বলে রাখা ভালো যে ওই চাচাটা কোনো জিন বা ভূত বা কিংবা কোনো অশরীরী আত্মা ইত্যাদি বিশ্বাস করতেন না। ওনাকে অনেক বলাও হয়েছে যে অনেক ওই বাড়িতে
বিভিন্ন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে অনেকেই, কিন্তু তারপরও তিনি এসব কথা তিনি বিশ্বাস করেননি। তো রাতে উনি আমার বন্ধুর সাথেই ঘুমায় একটা রুমে বলে রাখা ভালো, রুমে কোনো খাট ছিল না, বরং ওনারা মাটিতেই তোষক বিছিয়ে ঘুমিয়ে যান। আমার বন্ধুটা ঘুমিয়ে যায় আমার ওই বন্ধুটার চাচার সাথে। তখন রাতে ওনারা দুজনেই মোবাইল চালাইতেছিলেন। তখন আমার বন্ধু ঘুমিয়ে যায়, কারণ উনি অনেক ক্লান্ত ছিলেন। তখন ওনার চাচার ঘুম আসেনি তখনও, সেই কারণে তিনি মানে মোবাইল টিপতেছিলেন তখনও গভীর রাতেই। তখন স্বাভাবিকভাবেই তিনি শুয়েছিলেন। তখন হঠাৎ করে তিনি দেখেন যে জানালাটা খোলা ছিল, যেহেতু গরম ছিল প্রচুর, সেই কারণে তখন জানালার মধ্য দিয়ে তিনি দেখতে পান যে একটা কালো একটা ছায়ামূর্তি কিংবা অবয়ব, একটা যার চোখ হচ্ছে পুরোপুরি লাল এবং দেখতে মানে মানুষের মতো ছিল না। তখন উনি সেটা দেখতে পান আর কি, জানালার বাহির দিয়ে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখে তিনি একেবারে মানে কি বলবেন সেটা মানে তিনি অনেক শকড হয়ে যান আর কি, মানে কিছু বলতে পারেন না, প্যারালাইজড হয়ে যান মানে টেম্পোরারিলি আর কি, মানে কিছুক্ষণের জন্য। তখন ওই অবয়বটা নাকি জানালা দিয়ে ভেদ করে তখন তিনি ওনার কাছে এসে তখন ওনার পায়ে নাকি ধরে। তখন সেটা দেখে তিনি প্রচন্ড ভয় পান এবং তিনি একেবারে মানে পা দিয়ে একটা লাথি দেন ওই অবয়বটাকে। তখন অবয়বটা নাকি চলে যায় লাথির শব্দে। তখন আমার ওই বন্ধুটা উঠে যায় ঘুম থেকে উঠে যায়। তখন ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আমার ওই বন্ধুটার চাচা সব যা হয়েছে সব ঘটনা খুলে বলে। তখন আমার বন্ধু বলে, তখন ওনারা আবার ঘুমিয়ে যায় স্বাভাবিকভাবে, কারণ আমার বন্ধুর ওই চাচাটা অনেক সাহসী ছিল। তার ওই ঘটনার পর থেকেও উনি তেমন মানে এসব ঘটনা তেমন বিশ্বাস করেননি, কারণ উনি অনেক সাহসী ব্যক্তি ছিল। তখন মানে এই ঘটনার পর থেকে তখন স্বাভাবিকভাবে ঘুমান এবং পরবর্তীতে তিনি চলে যান বাড়িতে। তো এই ছিল ওই আমার বন্ধুর চাচার সাথে করা একটা ঘটনা। আরো কিছু আছে ঘটনা আমার বন্ধুর কাছ থেকে আমি কালেক্ট করে তখন এখানে আমি বলতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে আপনার সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতেছি সেটি আমাদের বাড়িতে ঘটে একটা ঘটনা। আমি যে ঘড়ির দিকে প্রথমে তাকাইনি সেটাই পরে সব কিছুর কেন্দ্র হয়ে দাঁড়ায়। দেয়ালে ঝুলানো সাধারণ একটা ডিজিটাল ঘড়ি লাল আলোয় সময় দেখায়। নতুন শহরের নতুন চাকরি নিয়ে এসে একা থাকার জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলাম। জায়গাটা স্বাভাবিক ছিল, আশেপাশে মানুষ, গাড়ির শব্দ, দিনের বেলা কোনো আশ্বস্তি নেই। কিন্তু 4 দিন পর থেকে একটা বিষয় চোখে পড়তে শুরু করলো। প্রতিদিন ঠিক রাত 3:17 আমার ঘুম ভেঙে যায়। কোনো না কোনো স্বপ্নে না, হঠাৎ চোখ খুলে দেখি ঘড়ির দিকে তাকাই, সময় দেখায় 3:17। আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব করি। পরের রাতেও একটা ঘটনা, আবার 3:17। এবার খেয়াল করলাম ঘরের বাতাস ভারী লাগছে, ফ্যান ঘোরে কিন্তু ঠান্ডা আসে না। মনে হয় কেউ শ্বাস নিচ্ছে কিন্তু শব্দ করছে না। তৃতীয় রাতে 3:17 দরজার হ্যান্ডেল হালকা একটা শব্দ হলো, খুব আস্তে, যেন কেউ যেন আমি জেগে আছি। আমি উঠে দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম কে, কিন্তু কোনো উত্তর পেলাম না। দরজার নিচে ছায়ার মতো কিছু একটা নড়ল, আবার স্থির হয়ে গেল। পরদিন কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, সে আমার দিকে তাকিয়ে বলেছিল এই বিল্ডিংয়ে রাতে দরজা খোলা ভালো না। আমি কখন জিজ্ঞেস করলাম, সে শুধু বলল সময় বুঝবেন। সেই রাত থেকে জিনিসগুলো আরও বদলাতে শুরু করলো। দিনের বেলা অফিসে সব স্বাভাবিক, কিন্তু রাতের ঠিক 3:17 চোখ খুলে যায়।
এবার দরজার ওপাশে উপস্থিত আরও একটা স্পষ্ট শব্দ পেলাম। এক রাতের দরজার নিচ দিয়ে একটা কাগজ ঢুকিয়ে দেওয়া হলো। কাগজে লেখা ছিল, আমি আজ যদি খুলে দাও আর ডাকতে আসবো না। আমি কাগজটা ছেড়ে ফেলি। দরজার পাশে কেউ রাগ করেনি, বরং হালকা একটা নিঃশ্বাসের শব্দ পেলাম, যেন স্বস্তির। ওপার থেকে আমার সময়ের মধ্যে ফাঁক তৈরি হতে লাগলো। অফিসের সহকর্মী বলল, আমি নাকি এমন মিটিংয়ে ছিলাম যেগুলো আমার মনে নেই। তারা বলল, আমি চুপচাপ ছিলাম। সপ্তম রাতে ঠিক 3:17 আমি দরজার সামনে দাঁড়ালাম। এবার দরজার ওপাশে কোনো ছায়া নেই, শুধু একটা কণ্ঠ, আমার বাবার কণ্ঠ। তিনি বহু বছর আগে মারা গেছেন। খুব শান্তভাবে বললেন, একবার খুলেই শেষ। আমার হাতের হ্যান্ডেল উঠেছিল। তখন আবার ঘড়ির দিকে তাকালাম, সময় বদলায়। এখনো 3:17, কখনো 3:18 হয় না। আমি দরজা খুলিনি। পরদিন সকালে দেখি ঘড়িটা বন্ধ হয়ে আছে, ব্যাটারি নেই। কেয়ারটেকার বলল, আপনি সময় পার করতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম, কারা আসে? সে বলল, যারা কখনো বিদায় নিতে পারেনি। আমি সেই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, এখন অন্য জায়গায় থাকি। কোনো ডিজিটাল ঘড়ি ব্যবহার করি না, কিন্তু কোনো না কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। মোবাইলে দেখি সময় দেখায় 3:17, আর তখন দূরের কোথাও কোনো দরজা হালকা নাড়াচাড়া শুনি। আমার দরজা না, কারো দরজা। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো আজকে যে ঘটনাটা বলবো, দুটি ঘটনা বলবো আসলে একসাথে। তো রিসেন্টলি আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব নিই, আইটি কোম্পানি। সো বেসিক্যালি আমি ওইখান থেকে আর কি আমার একজন কলিগের সাথে পরিচয় হয়। তো ওনার সাথে একটি ঘটনা ঘটে যাওয়া, এবং আমরা যে অফিস করি সেই অফিসে আর কি ছোট্ট একটা অ্যাবনর্মাল ঘটনা। সো উইদাউট ফার্দার ডু ঘটনায় চলে যাচ্ছে। তো আমার যে কলিগের নাম, ওনার নামটা বলা যাবে, ওনার নাম হচ্ছে বিলাল হোসেন। তো উনি যখন ইউনিভার্সিটিতে পড়তো, উনি বাংলাদেশের একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়তো আর কি। বলে রাখা ভালো, ভাইয়াদের 3 ফ্রেন্ডের মধ্যে একজন যে ছিল, ওনার নাম আমি ধরে নিলাম মিলন। তো মিলন ভাইয়ের যেটা হয় যে ওনার পা আর কি দুটোই আর কি ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার আর কি। সো অপারেশন এন্ড আদার্স করা লাগবে বিফোর হি ক্যান গেট ওয়েল। সো বেসিক্যালি তারা 3 জন মিলে তাকে ক্যারি করে আর কি বাসা খুঁজতে বের হয়ে যায়। পাগলের মতো বাসা খুঁজতে খুঁজতে একটা জায়গায় যায়। তো ঢাকা এখন এটি একটি অনেক পশ একটা এরিয়া, অনেক পশ, বাট তখন আর কি ওরকম ছিল না আর কি আসলে। যাই হোক, ওখানে একটা 5 তলা একটা বিল্ডিং এ একটা একদম টপ ফ্লোরের ফ্ল্যাট পায়। তো একটা মজার জিনিস এখানে, সেটা হচ্ছে যে আপনার এই যে 5 তলায় বাকি সব ফ্লোরের ভাড়া 17 থেকে 21,000 টাকা, তবে 5 তলা ভাড়া অনলি 7,000 টাকা বা 6,000 টাকা, এক্স্যাক্টলি মনে নেই আমার। যাই হোক, মানে খুবই কম কম্পেয়ার টু আদার্স আর কি। তো তার একটু অবাক হয়, তো অ্যাজ এ রেজাল্ট তাদের যেহেতু আর কোনো অল্টারনেটিভ নাই, সো তারা ওইটাতে উঠে যায়। তো বাসার ডেসক্রিপশনটা দিয়ে রাখা ভালো। যখন দরজা খুলবেন আপনি, দরজাগুলো পুরোনো আমলের দরজা, যখন আপনি খুলবেন, খোলার পর রুমে ঢুকলে একটা লিভিং রুমের মতো পাবেন, যেখানে একটা বেড আছে, এর সাথে একটা জানালা। তারপর আপনাকে নেক্সট রুমে যেতে হলে আপনাকে বেসিক্যালি বলে রাখা ভালো, ওই ফার্স্ট রুমটাতে কিন্তু আবার একটা বাথরুম অ্যাটাচ আছে এবং একটা কিচেন অ্যাটাচ আছে। যাই হোক, আপনি জাস্ট ঢোকার পরে আপনি এবার একটা দরজা থাকে মাঝখানে, ওই দরজাটা খুলে ঢুকলে আপনি যাবেন হচ্ছে সেকেন্ড রুমে। তো সেকেন্ড রুমটা হচ্ছে শুধু আর কি আপনার একটা বেডরুম আর কি, আর কিছুই নাই, শুধু একটা জানালা, বড় জানালা আছে। আর ওইটা ক্রস করে গিয়ে রুমে যেটা ঢুকলে হচ্ছে লাস্ট একদম একটা, এটাকে মাস্টার বেডরুম বলা চলে, কারণ বেডরুমটা একটু বড় ছিল এবং হচ্ছে ওটার সাথে অ্যাটাচ বাথরুম ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, তারপর হচ্ছে একটা আপনার এটাকে বলা হয় মানে বারান্দা অ্যাটাচ ছিল। তো এটা ছিল বাসার ডেসক্রিপশন, এবং বাসাটা খুব উদ্ভট, আই নো এটা একটু উইয়ার্ড টাইপের বাসা, বাট বেশ বড় ছিল বাসাটা, আগের কেন মনে ডিজাইন করা, ইফ আই এম নট রং।
সো সবাই উঠে যায়। তো প্রথম 1-2-3 দিন কোনো সমস্যা হয় না। 4th দিনে যেটা হয় যে তারা শুয়ে আছে, সবাই ঘুমাচ্ছে, তাদের ঘুম ভেঙে যায়। অতিরিক্ত কেউ মনে হয় পায়চারি করতেছে তাদের মাথার উপরে, কানের পাশে, মানে মনে হচ্ছে যে কেউ হাঁটাহাঁটি করতেছে সিলিং এ অথবা আশেপাশে, মানে এটা র্যান্ডমলি হচ্ছে এবং এটা সবাই ফেস করতেছে। তো যাই হোক, এটা প্রথম দিন কেউ তেমন একটা মানে এটাকে মানে গুরুত্ব দেয় না, মনে করে যে হবে কিছু একটা হ্যালোসিনেশন হয়ে মনে করে আর কি ছেড়ে দেয়। সকালবেলা যখন সবাই নাস্তা করতে বসছে তখন এটা আর কি এই বিষয়টা উঠে এবং তারা জানতে পারে যে আসলে এরকম কিছু একটা সবার সাথেই হয়েছে ইনফ্যাক্ট। তো তারা একটু ভয় পেয়ে যায়, তবে স্টিল তারা এটাকে নর্মালি নেয়, এজ আ হ্যালোসিনেশন নেয়। নেক্সট দিন এই জিনিসটা আরো বেশি তীব্র হয়ে গেল এবং আপনার মানে আওয়াজ হওয়া শুরু করতেছে। আওয়াজের দিন আপনার মানে প্রচন্ড হাঁটা চলা, দৌড়াদৌড়ি, তারপর হচ্ছে আপনার পটকা গন্ধ, এরকম আর কি সমস্যা হওয়া শুরু হয় আর কি। এবং মনে হচ্ছিল যে কান তাদের ফেটে যাবে, এত আওয়াজ, এবং তাদের মাথার উপরে মনে হচ্ছে যে কেউ মানে অনেকজন মিলে, যে কেউ যদি ধরেন হলুদ করে বা বিয়ে করে, অনেকে নাচানাচি হাঁটাহাঁটি করে না ছাদে, ওরকম একটা অবস্থা, যে মনে হচ্ছে পার্টি হচ্ছে উপরে, সবাই নাচতেছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, এরকম আর কি ব্যাপারটা। তো এটা আসলে খুবই একটা হরিফাইং মোমেন্ট, কাজ আপনি শুয়ে আছেন এবং আপনার আশেপাশে আপনার মাথার উপরে মানে প্রচন্ড মানে এগুলা হচ্ছে, এগুলা আসলে খুবই ভয়ানক একটা ব্যাপার। তো যাই হোক, এখন যেটা নেক্সট হয় সেটা হচ্ছে যে তারা শুয়ে থাকে নর্মালি এবং নেক্সট দিন এটা আরো তীব্র হয়ে যায় এবং তারপরে ডিসিশন নেয় যে তারা একসাথে থাকবে এক রুমে। তো তারা কি করে, সবাই ওই যে মিলন ভাইয়ের রুম যেটা ছিল ওইটাতে চলে যায়। আর মিলন ভাই হচ্ছে যে ওই যে ফ্র্যাকচার যে পা যে ভাইয়াটা, তো সবাই মিলে ওই রুমে চলে যায়, ওখানে থাকা শুরু করে। বাট স্টিল জিনিসটা আসলে দিনে দিনে আরো এটা অবনতি হচ্ছে, এটা আসলে উন্নতি হচ্ছিল না, প্রচন্ড অবনতি হচ্ছে এবং এটা মানে হতেই চলেছে আর কি, ব্যাপারটা একটা এরকম। তো যাই হোক, আস্তে আস্তে তারা কাইন্ডা ইউজ টু হয়ে যাচ্ছিল ব্যাপারটাতে, কারণ তাদের আর কোনো অল্টারনেটিভ নাই এখানে থাকা ছাড়া। তো একদিন যেটা হয় যে, মনে রাখবেন বিল্লাল ভাইকে কিন্তু অফকোর্স মিলন ভাই কিন্তু মুভ করতে পারে না, যে তার 2 পায়ে ফ্র্যাকচার এবং কম্পাউন্ড ফ্র্যাকচার, এটা অপারেশন করা লাগবে কিছুদিন পরে। তো আপনার ধরেন ওনাকে উঠায় নিয়ে কোমরে বসানো, তারপরে এনে রাখা, এটা কিন্তু বিল্লাল ভাইয়ের করা লাগে। যে কোনো কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু বিল্লাল ভাই ওনার করে দেওয়া লাগে। তো ওনার মুভমেন্ট করার আসলে কোনো সুযোগ নেই এখানে, কারণ পারবে না। তো যাই হোক, তো বিল্লাল ভাই নিচে যায় খাবার আনতে, বাজার করতে। তো বাজার করার আগে উনি যেটা করে, উনি সব দরজা জানালা যা ছিল সবকিছু লাগাই দিয়ে, প্রতিটা রুমের দরজা, প্রতিটা রুমের জানালা লাগাই দিয়ে তারপর সে বের হয়। সে আসার পরে দেখে কি যে একাকার অবস্থা, এসে দেখে কি যে জানালা সব একদম ওপেনলি খোলা, পর্দা উঠতেছে বাতাসে, দরজা যেগুলো লাগাই গেছিল দরজা সব খোলা, সব দরজা জানালা সবই খোলা। ভিতরে গিয়ে দেখে তার ফ্রেন্ড ঘুমাচ্ছে। পর তার ফ্রেন্ডকে উঠায় জিজ্ঞেস করে যে, এই তুই কি এরকম কিছু করছিস নাকি? ও বললো, না দোস্ত, আমি তো ঘুমাইছি, আমি কিভাবে নড়বো? এখন বিল্লাল ভাই একটু ভয় পেয়ে যায় রীতিমতো, যে এটা কি শুরু হইতেছে। তো ওনারা স্টিল এটাকে নর্মালি নেয়, কারণ হচ্ছে এটা খুবই হরিফাইং। আপনি সব দরজা লাগাই গেলেন, সব জানালা লাগাই গেলেন, এসে দেখলেন কি যে সবই খোলা। আই মিন, আপনার যে ফ্রেন্ডস আছে ও নিশ্চয়ই নড়তে পারে না, তাহলে এগুলো খুলবে কে? দরজা তো আপনি বাইরে দিয়ে লক করে গেছেন। এটা কিন্তু খুবই হরিফাইং এবং যখন আপনি শুতে থাকবেন, আপনার কিন্তু আসলে প্রচন্ড লেভেলে গুজবাম্প এবং ভয় কাজ করবে যে এখানে থাকাটা আসলে সেফ কিনা। তো এনিওয়েজ, যেটা হয় নেক্সট, যে বিলাল ভাই এখন থেকে যে মিডল রুমে থাকা শুরু করে। তো মিডল রুমে যখন থাকে তখন মানে হঠাৎ করে মানে ওই আগের মতোই শব্দ হচ্ছিল, বাট এবার সাথে আর কি কথা বলার শব্দ আসতেছে। এখন কথা বলার ব্যাপারটা বলি আপনাকে, এটা আপনারা আগেও জানছেন যে এই যে কথা বলে, এই এন্টিটি গুলো যে কথা বলে, জিনগুলো যে কথা বলে, কথা আপনারা বুঝতে পারবেন স্পষ্ট যে কথা বলতেছে, কি বলতেছে এটা বোঝা মুশকিল।
বোঝা যায় না, ভাষাটা মিলে না। তো বিল্লাল ভাই বেশ কয়েকটা ভাষা পারে, ইংলিশ ভাষা বুঝে, সে সবই ভাষা কম বেশি বুঝে, বাট আসলে এগুলা কোনোটাই মানে আসলে ভাষার মধ্যে পড়ে না, এগুলো কোনোটাই ভাষা ডেসক্রাইব করে না। তো যাই হোক, এরকম অনেকক্ষণ হচ্ছে এবং গোঙানি টোঙানি এরকম অনেক ভয়ানক শব্দ হচ্ছে এবং বিলাল ভাই খুবই ভয় পেয়ে আবার তার ফ্রেন্ডের রুমে চলে যায় এবং তারপরে এই ফিস ফিস শব্দটা বন্ধ হয়ে যায়। তো এই গেল একটা পার্ট। তো এরকমই চলতেছিল বিলাল ভাইদের দিন। কিছুদিন পরে তাদের সাথে একটা আর্টসের একজন ভাইয়া, মানে উনি আর্টিস্ট টাইপ, কবি আর্টিস্ট টাইপ কিছু থাকে না মানুষ যারা এথিস্ট টাইপ আর কি, যে উনি বেসিক্যালি এথিস্ট, উনি উঠতে চাইতেছে খুব জোর করে বাসায়। তো বিলাল ভাই তো জানে বাসার প্রবলেম কি, তো উনি চাচ্ছিল না যে উনি উঠুক, বাট ওই ভাইয়া বলতেছে না তুমি আমাকে না উঠার জন্য এমন করতেছে হাবি যাবে। পরে বিলাল ভাই শেষমেশ আজই বলছে ঠিক আছে ভাই উঠে, সমস্যা নেই। তো ওই ভাইয়া যখন উঠে, তো উনি রুম নেয় হচ্ছে একদম স্টার্টিং এর রুমটা, যেটা মেইন দরজার সাথে কানেক্টেড। তো উনি ওখানে ঢুকে ওখানে থাকে। তো প্রথম 1-2 দিন ওনার সাথে কিছু হয় না, ইট ওয়াজ রিয়েলি নর্মাল, উনি খুব নর্মাল ছিল। আর উনি বিলালকে বলতেছিল হ্যাঁ কিসে তোমার বাসাতে কিছুই হয় না, হাবি যাবে। থার্ড ডে যেটা হয় যে উনি ফিল করতেছে ওনার মাথার উপরে অনেকে হাঁটাহাঁটি করতেছে, এটা ফিল করতেছে যেটা বিলাল ভাইয়ের আগে ফিল করছে। বাট এবার যেটা হয়, হঠাৎ করে কেউ একটা নক দিয়ে গেল দরজায়। তো উনি উঠে দরজাটা ওই যে হোল দিয়ে চেক করে। তো বেসিক্যালি এখনকার তো অনেকেরই ক্যামেরা থাকে, অনেক কিছু থাকে এটা দেখার জন্য, বাট তখন কিন্তু আসলে এরকম কিছু ছিল না। তখন ছিল, এখনো অনেকের বাসায় আছে, ওই যে দরজা মাঝখানে একটা টেলিস্কোপের মতো থাকে যেটা ফিল্ড অফ ভিউ অনেক হাই, আপনি অনেক কিছু দেখতে পারবেন বাইরে, তো অনেকটা এরকম আর কি ব্যাপারটা। তো ওইখান থেকে সে চোখ দিয়ে দেখে যে কেউ নাই। তো উনি ভাবলো হয়তো কেউ ওটা করে চলে গেছে বা ফাইজলামি করছে বা পিছিয়ে হবে। তো উনি আবার শোয়, আবার 10 মিনিট পরে আবার একটা নক। উনি আবার উঠে হন্তদন্ত হয়ে উঠে দেখে, আবার দেখে কেউ নাই। আবার উনি শুয়ে পড়ে, আবার কিছুক্ষণ পরে একটা 5 মিনিটের মধ্যে আরেকটা নক। আবার উঠে দেখে, এবার কেউ নাই। উনি দরজা খুলে এবার আশেপাশে দেখে এবং সে নিচে চলে যায়। নিচে গিয়ে দারোয়ানকে বকাচকা করে যে এই আমাদের বাসায় করে যাচ্ছে বারবার, বেল দিয়ে যাচ্ছে, তুমি কি করতেছো? বলছে যে দেখেন স্যার, আমি নিচে আসি, আমি নিচ থেকে উপরে সব ফ্লোরের সিঁড়ি দেখতে পাই, এখানে কেউ আসা যাওয়া করে না। আপনি কি বলতেছেন? আমি এখানে একদম কনসিয়াস বসে আছি, এখানে কেউ আসা যাওয়া করে না। আমি এখানে 14-15 বছর ধরে ডিউটি করি। তো ওই ভাইয়া আর কিছু ওনাকে বলে না, উনি এসে বলে। উনি আবার শোয়, আবার কিছুক্ষণ পর একটা নক। এবার উনি বিরক্ত হয়ে যায়। উনি যেটা করে এবার, তো তখনকার সময় হচ্ছে সিম্বিয়ান ফোন থাকতো, সিম্বিয়ান মানে নোকিয়ার কিছু মোটামুটি ওই সময়কার দামি ফোন আর কি। তো উনি যেটা করে, উনি কস্টেপ খুলে, কস্টেপ সুতা দিয়ে উনি কি করে ওই মোবাইলের ফোনের ক্যামেরাটাকে উনি চিপকায় দেয় ওই হোলের সাথে, দিয়ে ভিডিও অন করে রাখে। এবার ওনাকে একটা নক দেয়, উনি ওটা অ্যান্সার করে না। আবার 5 মিনিট পর আরেকটা নক দেয়, ওটা উনি অ্যান্সার করে, কারণ উনি ভাবতেছে যে হয়তো ওই ভিডিওতে রেকর্ড হচ্ছে কে এটা করতেছে। যাই হোক, তো উনি পরে উঠে যায়, গিয়ে মোবাইলটা খুলে রেকর্ডিংটা দেখে এবং উনি আশ্চর্য হয়ে যায়, কোনো কিছুই ছিল না, বাট স্টিল নক এখনো যাচ্ছে। তো একটু পর নকটা কন্টিনিউয়াস হচ্ছিল এবং উনি কাছে যায়। কাছে উনি একটু গড়গড় একটা শব্দ শুনতে পায় এবং এই শব্দের মাঝখানে উনি অস্পষ্টভাবে শুনতে পায়, চলে যায় এখান থেকে। এখানে কেন আসছিস? জীবন ভালো লাগলে চলে যায় এখান থেকে, এরকম কিছু একটা আর কি অস্পষ্টভাবে তাকে বলতেছিল। এবার সে খুবই ভয় পায় এবং সে একদম প্যানিক অ্যাটাকের মতো অবস্থা তার, মানে সে গুটিসুটি হয়ে বসে চিল্লাচিল্লি করতেছে। বিলাল ভাই আসলো, বিলাল ভাইকে সব বললো আমি থাকবো না, এখনই চলে যাবো, বের হয়ে যাব। পরে বিলাল ভাইয়া ওনাদের রুমে তাকে রাখে, রেখে নেক্সট দিন সে ভাইয়া চলে যায়। তো এটাই ছিল বিলাল ভাইদের ঘটনা। ওনারা আর 3-4 দিন পরে আরেকটা বাসা পায় কমে, ওটা তো উঠে যায় ওনারা ওই 2 বন্ধু নিয়ে, এবং ওই আগের 2 বন্ধু ছাড়া পেয়ে যায়।
যাই হোক, এটাই ছিল বিলাল ভাইয়ের ঘটনা। খুবই ছোট ঘটনা, বাট খুবই অদ্ভুত কিছু জিনিস। আসলে পশ এলাকায় আসলে এরকম অনেক বাড়ি আছে যেগুলোর মধ্যে আসলে এরকম ঘটনা ঘটে থাকে, এবং এগুলো খুবই ভয়ানক হয়। কারণ হচ্ছে যে ফেস করে ওই মোমেন্টে, যে প্রত্যক্ষদর্শী, আসলে তার যে পার্সপেক্টিভটা কি ওই মোমেন্টটা আসলে আমরা এখানে শুনেও বিলিভ করতে পারবো না। বাট স্টিল অনেক ভয়ের ঘটনা ছিল এবং অনেক মানে অ্যালার্মিং। কাজ আপনি ঘুমাচ্ছেন, আপনার উপরে আশেপাশে সব আপনি মুভমেন্ট খেয়াল করতেছেন, অথচ আপনি ছাড়া কেউ নাই বা আপনার ফ্রেন্ডস ছাড়া কেউ নাই। দরজায় নক শুনতেছেন, তারপর আপনাকে আবার থ্রেট দিচ্ছে একটা এন্টিটি। আপনি দরজা সব লাগাই গেলেন, আবার ব্যাক করতেছেন, দেখেন সব দরজা জানালা খোলা। এগুলো কিন্তু খুবই হরিফাইং এক্সপিরিয়েন্স। এবং এখানে যে একটা এন্টিটির মানে এক্সিস্টেন্স আছে সেটাতে কোনো ডাউট রাখার কোনো ওয়ে নাই। যে ডাউট রাখবে সে আসলে কি বলবো। যাই হোক, তো নেক্সট ঘটনায় যাই। নেক্সট ঘটনাটা আমাদের অফিস রিলেটেড। তো বলে রাখা ভালো, আমাদের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, আইটি কোম্পানি। আমাদের যে বিল্ডিংটা, ইট ওয়াজ ওভার এ কবরস্থান। এটা একটা কবরস্থান ছিল তৎকালীন সময়, 90s-এ। আই এম টকিং অ্যাবাউট ব্রিটিশ পিরিয়ড। তো কালের বিবর্তনে এখানে বিল্ডিংটা হয়, এবং বিল্ডিং এর নিচে একটা মসজিদ আছে। মানে আমাদের বিল্ডিং এর নিচে একটা মসজিদ আছে, এবং ওই বেশ ভালো একটা মসজিদ, বড় মসজিদ। ওইটাতে আর কি সিঁড়ি থাকে, সিঁড়ি বেয়ে উঠতে হয়। অফিসটা টোটাল 3টা ফ্লোরে। নিচতলা মানে যেটা সেকেন্ড ফ্লোরে সেটা হচ্ছে আপনার মানে মেইন অফিস, বস এন্ড আদার সিনিয়র স্টাফরা বসে। থার্ড ফ্লোরে হচ্ছে আমি বসি, আমরা জুনিয়র স্টাফ যারা আছে আমরা বসি। আমাদের ওয়ার্কিং ডেস্ক থার্ড ফ্লোরে। ফোর্থ ফ্লোরে আমাদের এন্টারটেনমেন্টের জন্য আর কি জায়গা, এই আর কি। তো থার্ড ফ্লোরে যেটা হয় ওখানে আমি বসি। তো অ্যাজ আ জুনিয়র এমপ্লয়ি আমি সকালে সবার আগে বেসিক্যালি যাওয়া হয় আমার। তো সবাই আসার আগে আমি যখন যাই, ডেসক্রিপশনটা দেই। তো আমাদের রুমটা বেশ বড়, ইটস লাইক এ হল। হলের এক সাইডে হচ্ছে 6টা কম্পিউটারের ডেস্ক যেটা আমরা বসি। হলের এক সাইডে একটা বিলিয়ার্ডের একটা আর কি পুল আর কি। এখানে আমরা জাস্ট সামটাইমস আমরা কলিগরা সামটাইমস টাইম স্পেন্ড করি, গল্প করি, খেলি। ওইটার পাশ দিয়ে আর কি একটা ন্যারো প্যাসেজ। এই প্যাসেজের ভিতরে হচ্ছে আপনার ওয়াশরুম আর বেসিন। ওয়াশরুম ভিজিট যখন করতে যাই, আরেকটু ডেসক্রিপশনটা দেই। সেটা হচ্ছে এই যে আমরা যেখানে বসি হলের মধ্যে, হলের পাশে কিন্তু একটা স্টুডিও যেখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট শুট করি। এই স্টুডিওটার আবার 2 ভাগ করা। একটা স্টুডিও হচ্ছে আমরা যেটা আমরা সচরাচর ইউজ করি, আরেকটা হচ্ছে যে অনেকদিন পরিত্যক্ত পড়ে আছে, ওইটা আমরা ইউজ করি না, একদমই করি না। প্রয়োজন এই মুহূর্তে পড়তেছে না, কাজ উই নিড রেনোভেশন অন দ্যাট পার্ট। আমরা এটা ইউজ করতে পারি না, এটা ইউজ করতেছি না। এটা বেশ মানে অনেক মাস বা বছর বলবেন যেটা আসলে পরিত্যক্ত হয়ে আছে। আর আমি তো ফার্স্টে জানতাম না যে এটা একটা রুম আছে। মানে রুমটা আসলে ঢুকার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে বাথরুমের ওখান দিয়ে। এবং আপনি আসলে ওই সিটকিরিটা যদি না থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন না যে এটা আসলে খুলে কিভাবে, কারণ পুরোটাই হোয়াইট করে কালার করা এবং হোয়াইট বোর্ড দিয়ে আর কি এটা আর কি আপনার ইয়ে করা, সারাউন্ড করা। বোঝা যাবে না যে এটা একটা রুম, এটা সুযোগ নেই, এটা ওয়াল মনে হবে আপনার। এটা যে একটা রুম এটা আসলে বোঝার কোনো সুযোগ নেই। এবং এটা আমি জানতাম না যে এটা রুম, আমি এটা পরে বুঝতে পারছি ওই দিনের ঘটনার পরে। তো যাই হোক, তো সকালবেলা আমি যাই, অনেক সকালে, টাইমটা এক্স্যাক্টলি বলতেছি না, মনেও নেই আমার। তো আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দেখি যে ওই রুমের দরজাটা ভিড়ানো, মানে একটু ফাঁকা আছে। তো আমার একটু বডি না, আগে আমি অনেক ঘটনা ফেস করছি, আপনি জানেন বাবু ভাই, যারা এই ঘটনাগুলো ফেস করে তাদের একটু এইগুলো সেন্স আস্তে আস্তে ডেভেলপ করে, তাদের সিক্স সেন্স তাদেরকে সবসময় এটা অ্যালার্মিং পজিশনে রাখে। আমাকে তো ঠিক সেম। আমি বের হয়ে আমি যাই ওইদিকে, গিয়ে দরজাটা একটু খুলে আমি আপনাকে বুঝাতে পারবো না বাবু ভাই, রুমটা এত অন্ধকার
এত অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এক হাতের বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি পরে ওখানে আমাদের লাইট নিয়ে আসলাম, টর্চ লাইট নিয়ে রুমটাতে ঢুকি। রুমের মধ্যে ঢোকার পরে বাবু ভাই, রুমটা এত ঠান্ডা, আপনি বলতে পারেন এটা শীতকাল, তো ঠান্ডা হইতেই পারে। অ্যাকচুয়ালি ভাই সব দরজা জানালা বন্ধ থাকে, এবং আমরা যেখানে অফিসে বসে এখানে হিটার থাকে এমন কিছু না। আমি যেখানে বসি আপনার ইয়েতে আর কি, আমরা যেখানে বসি আপনার মানে ডেস্কের পাশেই জানালা টানালা সব আছে, এখানে তো ঠান্ডা আরো বেশি হওয়ার কথা। ওইখানে ঠান্ডা থেকে এখানে এত ঠান্ডা, আমি লিটারেলি জমে যাচ্ছিলাম, এত ঠান্ডা ছিল। একটা গা ছমছম শিরশিরে একটা অনুভূতি, মানে আমি আপনাকে অনুভূতিটা রিয়ালাইজ করতে পারবো না যে কিরকম অনুভূতিটা ফিল হচ্ছিল। এবং আমি এখানে মানে অন্যদিকে একদিকে লাইট মারলে আরেক দিকে মনে হয় আমি কারো মানে এক্সিস্টেন্স ফিল করতেছি, মানে আমি একদম একটা এক্সিস্টেন্স ফিল করতেছি। আমি ওখানে একদম একটা এক্সিস্টেন্স 100% ফিল করতেছি, যেখানে কেউ আছে। লাইট মারতেছে আশেপাশে, নাই, মনে হচ্ছে লাইটের পাশে কেউ। ব্যাপারটা এরকম, যেখানে লাইট মারতেছে ওটার পাশে কেউ মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, এটাকে আমি হ্যালোসিনেশন ধরি, আবার এটা ধরি কিছু থাকতে পারে, এই মনে করে আমি তাড়াতাড়ি এটাকে ডিস্টার্ব না করা থেকে আমি চলে যাওয়ার ডিসিশন নেই, এবং আমি বের হয়ে যাই রুম থেকে। বের হয়ে রুমটা লাগাই, আমি তালা দিব। আমি জানতাম না, আমি নিচে যাই, নিচে জিজ্ঞেস করি ভাই উপরে এটা কিসের রুম? বলছে এটা স্টুডিওর এক্সটেনশন, এটা অনেকদিন ধরে পড়ে আছে, আমরা এটা কি করবো এখনো বুঝতেছি না, কেন কোনো সমস্যা? না ভাই, মানে এই ওটার ভিতরে কিন্তু যাও না তুমি, ঠিক আছে, ওটা কিন্তু সমস্যা আছে, তুমি যাও না। বলছি ভাই কি সমস্যা? আর কিসের সমস্যা? মানে কোন সমস্যা নেই, বাট তুমি যাও না, এটা হুদাই, এটা ময়লা, এটা আমি বলে আমাকে বুঝে, আমি তো ছোট, তারা আমাকে আর কিভাবে আর কি স্নেহ করে, তো তারা ওভাবে আমাকে বুঝে টুঝে বলছে ওখানে না যেতে। তো যাই হোক, আমি আর কিছু বলি নাই, চলে আসছি। তো যেটা হয় বাবু ভাই, মাঝে মধ্যে আমাদের ইভেন্ট হয় গেমার্সদের নিয়ে। তো ওই ইভেন্টের জন্য অনেক সময় রাত 12টা-1টা পর্যন্ত অফিসে থাকা লাগে, অনেক সময় থেকেই যাওয়া লাগে অফিসে। তো একদিন আর কি আমি আর এক ভাই আর কি রয়ে যাই, আমরা আর কি টুর্নামেন্টের অর্গানাইজ করতেছিলাম, টুর্নামেন্টে বিভিন্ন কাজ করতেছিলাম। তো ওই ভাই একটা নিচে যায়, ওনার স্মোকিং হ্যাবিট আছে, তো নিচে যায়। তো আমি বসে বসে কম্পিউটারে কাজ করছিলাম। তো আমি ওয়াশরুম ভিজিট করি, ওয়াশরুম থেকে ব্যাক করার সময় আমি ফুটস্টেপ খেয়াল করি ওই রুমটার ভিতরে। তো আমি একটু কান পাতে দেখি হাঁটা চলার শব্দ হচ্ছে, এবং ফিস ফিস শব্দ, ওই যে আগে যে ফিস ফিস শব্দ হচ্ছে, এবং একটু পরে একটু গোগানির শব্দ হওয়া শুরু করলো। এবং গোগানিটা এমন গোগানি, মানে বাবু ভাই এটা আসলে কোনো মানুষ এই শব্দটা আসলে বানায় পসিবল না, ইটস নট পসিবল। এবং আমার তো এটাও ডাউট আছে যে টেকনোলজি দিয়ে ইভেন এই সাউন্ডটা বানানো পসিবল কিনা, সাউন্ড টেকনোলজি দিয়ে ওই সাউন্ডটা বানানো পসিবল কিনা। আই হ্যাভ মাই বিগেস্ট ডাউটস আই এম প্রিটি শিওর সম্ভব না। মানে এই শব্দটার ডেসক্রিপশন আমি আপনাকে দিতে পারবো না। এই গোগানির শব্দটার ডেসক্রিপশন, ইটস এ গোগানির শব্দ। এটা কি গোগানির শব্দ, এই ডেসক্রিপশনটা আমি আপনাকে দিতে পারবো না। আমি এটা বলবো এটা প্রচন্ড অশরীরী, খুবই ডিস্টার্বিং। এবং এই জিনিসটা শোনার পরে আমি আপনাকে বলি, আমার 1 মাস এটা আমার শুধু কানে ঘুরছে। গত 1 মাস আমি যে সিক ছিলাম, আমি কিন্তু সিক নর্মালি না, আমার গত কয়েক মাস ধরে এটা আমার কানে ভাসতেছে। এবং এটা প্রচন্ড মানে খুবই ভয়ানক। এখন আমার গুজবাম্প হচ্ছে এটা চিন্তা করতে গিয়ে। এই যে আমি আপনাকে এতদিন ঘটনা পাঠাইতে পারি নাই, আমি কিন্তু প্রচন্ড সিক। আর আমি মনে করি এটার জন্য আমি সিক, কারণ আমার ওই দিনের পর থেকে, এই গোগানির শব্দের পর থেকে আমি তাড়াতাড়ি নিচে চলে যাই, এবং আমি ওনাকে ভাইকে ডাকি, এসে এখানে ওনাকে নিয়ে চেক করি। রুম ওয়াজ এমটি, সবকিছু নর্মাল ছিল, টেম্পারেচারও নর্মাল ছিল। তারপর আমি তাড়াতাড়ি ওই দিন বাসায় চলে যাই, এবং আই কুডন্ট স্লিপ ফর 7 days স্ট্রেট। এবং আমি প্রচন্ড সিক ছিল, আমার জ্বর ছিল, আমার ঠান্ডাও লেগে গেল, জ্বরও লেগে গেল, মানে এভরিথিং। এবং আই ওয়াজ রিয়েলি সিক এই ঘটনাটার পর থেকে। তো আমার এই ঘটনার পর থেকে আমি নিচে যাই, আমি অফিসে একদিন যাই একটু সুস্থ হওয়ার পরে। অফিসে গিয়ে আমি নিচে থেকে যে হুজুর ছিলেন, আমাদের যে ইমাম সাহেব ছিলেন মসজিদের, ইমাম সাহেবকে আমি উপরে আসি, এবং ইমাম সাহেব উনি বললো যে তুমি বাবা বসো, আমি একটু ভিতরে দেখে আসি। তো উনি বেশ কিছুক্ষণ 10-15 মিনিট ধরে ছিল। তেমন হলো যে বাবা দেখো, এখানে তো একটা মানে একজনের বসবাস আছে, আর হচ্ছে তোমাদের এখানে ভিজিট পছন্দ করতেছে না, বাট সমস্যা নাই, কোনো ক্ষতি করবে না তোমার, বাট এরকম কিছু জিনিস, আওয়াজপত্র, নখ, ঘোরাঘুরি এগুলো শুনতে পাবা অলওয়েজই, বাট স্টিল ফর প্রোটেকশন আমি ঘরটা, আমি মানে অফিসটা পুরোটাই বন্ধ করে যাচ্ছি।
তো হুজুর পানি পরে আমাকে খাইতে দিল এবং পুরো অফিসটাকে বন্ধ করে দিয়ে চলে গেল। এরপর থেকে আমি আসলে ওইসব হট টাইমে ওখানে যাইও না এবং থাকাও হয় না অফিসে, এবং একদম সকালে আর যাওয়া হয় না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে আমি আপনার সঙ্গে যে ঘটনাটা শেয়ার করতেছি সেটা আমার চাকরির ট্রান্সফার হওয়ার পরের একটা গল্প। আমি যখন ওই শহরে বদলি হই তখন কেউ আমাকে একটা কথাও বলেছিল, রাতে কোনো ব্লকের দিকে যাস না। শহরের মাঝখানে থাকা সরকারি কোয়ার্টারগুলো অনেক আগেই পরিত্যক্ত, তবুও এক ব্লক এখনও ব্যবহার হয়, কারণ নাকি কাগজ কলমে সেটা খালি দেখা হয়নি। আমার থাকার জায়গাটাও ওই ব্লকের একবারে শেষ মাথায় পড়ে। প্রথম কদিন কিছু অস্বাভাবিক লাগেনি, অফিস, বাজার, ঘুম সব চলছিল। কিন্তু তৃতীয় রাত থেকেই বুঝতে শুরু করি এই জায়গায় সময় ঠিকমতো চলে না, ঘড়ি সময় এগিয়ে চলে, কিন্তু রাত যত টান দিয়ে লম্বা হয়। এক রাতে ঘুম ভেঙে দেখি জানালার বাইরে পুরো বিল্ডিং অন্ধকার হয়ে আছে। শুধু বিপরীতের দিকে তাকিয়ে দেখি একটা ফ্ল্যাটে আলো জ্বলছে। অদ্ভুত ব্যাপার হলো ওই ফ্ল্যাটটা নাকি বহু বছর ধরে বন্ধ। পরদিন নিচতলার দারোয়ানকে জিজ্ঞেস করলাম। সে খুব স্বাভাবিকভাবে বলল ওখানে কেউ থাকে না। আমি বললাম কিন্তু কাল রাতে আলো ছিল। সে আমার দিকে তাকিয়ে একটু থেমে বলল, রাতে অনেক কিছু জ্বলে স্যার। কথাটা শুনে হাসি পেলেও অস্বস্তি লেগে গেল। এরপর থেকে প্রতি রাতে একটা নিয়ম তৈরি হয়ে গেল। রাত আনুমানিক 2 থেকে 3টের মধ্যে করিডোরে হাঁটার শব্দ শোনা যায়। ভারী না, হালকাও না, ঠিক মানুষের মতো। দরজার নিচ দিয়ে আলো দেখা যায়, কিন্তু কেউ দরজা খোলে না। এক রাতে সাহস করে দরজা খুলে করিডোরের দিকে তাকালাম। করিডোর লম্বা হয়ে গেছে। দিনের বেলায় যেখানে 5টা দরজা, রাতে সেখানে 10টা দরজা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, শেষ মাথায় একটা দরজা ছিল যেটা দিনে কখনো দেখিনি। পরের দিন অফিস থেকে ফিরে দেখি আমার দরজার সামনে একটা খাম, কোনো নাম নেই, ভেতরে একটা কাগজ, তাতে লেখা রাত 2:40 এর পরে দরজা খুলবেন না। আমি প্রথম ভাবলাম কারো না কারো বাজে রসিকতা, কিন্তু সেই রাতে ঠিক 2:40 করিডোর হাঁটার শব্দ থেমে গেল। নিস্তব্ধতা এমন ছিল যে নিজের নিঃশ্বাস পাচ্ছিলাম। হঠাৎ দরজার বাইরে কেউ দাঁড়ালো। ছায়া নয়, শব্দ নয়, শুধু উপস্থিতি। খুব শান্ত একটা কণ্ঠ বলল, আপনি এখনো আছেন? আমি উত্তর দিইনি। কিছুক্ষণ পর কণ্ঠটা বলল, ভালো, তাহলে আজ কাউকে বদলাতে হবে না। এরপর থেকে আমার ঘুম এলোমেলো হতে লাগলো। কোনো না কোনো সকাল মনে হয় আমি ঘুমাইনি, অথচ শরীর ক্লান্ত। অফিসে ফাইল খুলে দেখি নিজের হাতের লেখা এমন কিছু নোট আছে যেগুলো লেখার কথা আমার মনে নেই। এক সহকর্মী বলল, আমি নাকি রাতে তাকে ফোন করছিলাম, শুধু বলছিলাম আমি এখনো আছি। আমি জানতাম আমি ফোন করিনি। এক রাতে করিডোরে সেই অচেনা দরজা খুলে দেখলাম ভেতর থেকে আলো আসছে। আমি জানতাম ঢোকা উচিত না, তবুও পা এগোলো। ভেতরে ঢুকে দেখি একটা ঘর, ঠিক আমার মতো, কিন্তু একটু পুরনো। দেয়ালে ঝুলানো ছবিতে আমি নেই, কিন্তু আমার মতো মানুষ আছে। বিছানায় বসে একজন লোক, মুখটা আমার মতো, শুধু চোখে ঘুম নেই। সে আমাকে দেখে বলল, তুই দেরি করে ফেলেছিস। আমি বুঝে গিয়েছিলাম এই ব্লকের মানুষ রাখে না, সময়ের টুকরো রাখে। যারা এখানে আসে তাদের একটা অংশ রেখে যায়, কেউ পুরো চলে যেতে পারে না। রাত 2:40 এর পর যারা দরজা খোলে তারা নিজের জায়গায় বদলাতে ফেলে। আমি দৌড়ে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করলাম। সেদিন রাতে করিডোরে কেউ হাঁটেনি, কণ্ঠ শোনা যায়নি। পরদিন সকালে দেখি আমার দরজার নিচে আর একটা কাগজ, আজ আপনি থাকবেন। আমি সেই দিন কোয়ার্টার ছেড়ে দিই, শহর বদলাই, চাকরিও বদলাই, এখনো অন্য জায়গায় থাকি। সব স্বাভাবিক, কিন্তু কোনো না কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। সময় দেখি 2:40, করিডোর নেই, ব্লক নেই, তবুও মনে হয় কেউ না কেউ কোথাও দাঁড়িয়ে আছে।
শুধু যাচাই করছে আমি এখনো এই পাশে আছি কি না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো, আমি এখন বুঝি ওই জায়গা কাউকে ধরে রাখে না, ওই জায়গায় শুধু হিসাব ধরে রাখে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো আজকে প্রথম যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মানিকগঞ্জ থেকে আয়েশা। তিনি গত সপ্তাহে একটা ঘটনা দিয়েছেন। তো এখন যে ঘটনা আমি বলবো সেই ঘটনাটা ঘটেছিল যুদ্ধের আগে এবং এটা ঘটে আয়েশার দাদা বাড়িতে। তো আয়েশার দাদা বাড়ি ছিল যেখানে, সেটা বেশ বড় এরিয়া নিয়ে ছিল। তো ওনারা তখন সেই মুহূর্তে যেখানে থাকতেন তার সামনে ছিল, বাড়ির সামনে ছিল একটা বেশ বড় পুকুর। পুকুরের সামনে ছিল আরেকটা জায়গা ওনাদের, মানে পুকুরের এই পারে থাকতো ওনারা আর ওই পারে ছিল আরেকটা জায়গা ওনাদের। তো ওনারা ঠিক করে যে পুরান বাড়ি থেকে ওইখানে নতুন জায়গায় একটা বাড়ি করে ওখানে থাকা শুরু করবে। কিন্তু যে নতুন জায়গাটা বাড়ি করবে সেটা একবার বন জঙ্গলে ভরা ছিল, মানে গাছপালা অনেক বেশি ছিল। তো ওনাদের বাপদাদার সম্পত্তি ছিল, তো ওনাদের খুব একটা এখানে যাওয়া হতো না। তো ওনারা ঠিক করে যেহেতু বংশ বড় হচ্ছে তো এখানে নতুন করে বাড়ি করবে। তখন আয়েশার বাবার বয়স 14 কি 15 বছর। তো যেই কথা সেই কাজ, সেই অনুযায়ী ওনার দাদারা, যারা দাদা এবং দাদার ভাই যারা ছিল তারা ঠিক করে যে পুকুরের পারে নতুন বাড়ির কাজ শুরু করবে। তো তখন প্রথমে ওনারা একটা ছনের ঘর তৈরি করে, ওই পারে গিয়ে কিছু গাছপালা কেটে ছনের ঘর তৈরি করে। তো প্রথম যখন ওনারা এখানে থাকা শুরু করে তখন সম্পূর্ণ রাতে ওনারা থাকতো না, মানে দিন পর্যন্তই থাকতো। কারণ আয়েশার দাদি নাকি তখন মানে ওখানে যেতে একটু রাতে থাকতে একটু ভয় লাগতো না। এবং যুদ্ধের আগের সময় যেহেতু তখন তো লোকজন অনেক কম ছিল আর গাছগাছালি খুব বেশি ছিল সেই এরিয়াটাতে, তো ওনারা দেখা যায় ছনের যে একটা বা দুটা রুম ওনারা করেছিল সেখানে ওনারা খুব একটা থাকতো না। তো আয়েশার দাদা নাকি প্রায় দাদিকে বলতো যে দেখো আমাদের তো এক সময় এখানে থাকতেই হবে, তো এক কাজ করি আমি আমার ভাইকে নিয়ে কয়েকদিন এখানে থাকি, আর তারপরে তোমরা আস্তে আস্তে এখানে আসা শুরু করো। তো তখন ওই মানে পুকুরের এই পার ওই পার, তো আয়েশার দাদা এবং দাদার ভাই নাকি এরকম রাতে ওই ছনের ঘর যেখানে নতুন যেটা করেছে পুকুরের পারে ওখানে থাকা শুরু করে। আয়েশার দাদা অনেক পরেজগার মানুষ ছিল। উনি যখন রাতে নামাজ পড়তো ঘুমোতে যাওয়ার আগে, তখন উনি একদিন খেয়াল করছে ছনের ঘরের উপরে ঢিলাঢিলি করছে, মানে খুব ঢিল মারছে, ছুটছে কেউ। উনি মনে করে যে হয়তো বা এমন হতে পারে যে গাছের পাতা পড়তেছে বা কোনো সামথিং পাশে দিয়ে কিছু একটা পড়ছে, গাছের ডাল পড়ছে, হয়তো এরকম আওয়াজ হতে পারে, জন্য না। কিন্তু সমস্যা একটাই যে টানা কন্টিনিউয়াসলি এরকম নাকি ঢিলাঢিলি হতো ওনার যখন থাকা শুরু করে। তো এরকম হওয়ার পরে তো উনি কিছুটা বুঝে যে হ্যাঁ হয়তো বা খারাপ কিছু এরকম ঢিলাঢিলি করতে পারে। তা ওনার মনে একটা মানে সাহস ছিল যে না, আমি যেহেতু নামাজ কালাম পড়ি আমার কোনো সমস্যা হবে না। আর ওনার ভাইও এরকম সেম শুনতো। তো একদিন নাকি রাত্রেবেলা আয়েশা দাদা যখন নামাজ পড়বে, উনি শুনছে যে ওনাদেরই আত্মীয় স্বজন যারা মারা গিয়েছিল ওনাদের ভয়েস মতো, মানে ওনাদের ভয়েসে কেউ একজন মানে এরকম আয়েশা দাদাকে ডাকছে। এবং আয়েশা দাদাকে যখন ডাকছে দাদার ভাইকেও ডাকছে। তো এই আওয়াজগুলো যখন শুনছিল তখন ওনারা একটু ভয় পায়। পরে আবার এসে আয়েশা দাদিকে বলে যে দেখো, মানে এই ঘটনাটা বলে না, তো শুধু বলে দেখো যে ঘরে আছে আমরা এরকম রাতে থাকা শুরু করি, কারণ আমাদের এখানে আসলে ওইদিকে থাকা উচিত। তো আয়েশা দাদা মনে করে যে বেশি লোক থাকলে হয়তো এই সমস্যাগুলো হবে না। তো তারপর ওনারা কয়েকদিন পর এখানে আবার ওই যে আয়েশার দাদি, দাদা এবং আয়েশার আব্বা এবং ওনার ভাইরা সবাই মিলে এখানে থাকা শুরু করে। এবং তখন বিল্ডিংটা মানে তখন ওই ছনের ঘরটা ভেঙে এটা হাফ বিল্ডিং এর মতো করা হয়, মানে উপরে টিন শেড দিয়ে দেয়াল দিয়ে চারপাশে এরকম কয়েকটা রুম করা হয়। তো তখন অনেক গাছপালা আবার কাটা হয়। তো এরকম থাকা শুরু হওয়ার পর থেকে আয়েশার দাদি মাঝে মাঝে নাকি তিনি দেখতেন যে ওনাদের বাড়ির যেখানে উঠান ছিল, উঠানে কালো সাপ, একটা কালো কালারের সাপ প্রায় সময় নাকি এরকম চলাফেরা করতো। আর বাড়ির আশেপাশে গাছগাছালিগুলো ছিল এরকম যে একটা গাব গাছ ছিল বেশ বড়, একটা দুইটা তাল গাছ ছিল বেশ বড়, এবং আম গাছ ছিল একটা সাইডে, বেশ বড় একটা আম গাছ ছিল। ওই আম গাছের কিছু অংশ কেটে ওনারা এই বাড়িটা করে। তো এখন যেটা হয় যে আয়েশার দাদি নাকি বলে উনি প্রায় সময় এরকম কালো সাপ দেখো দিনের বেলা হাঁটাচলা, মানে ওইখানেই চলাচল করতো সাপটা। এবং ওনারা যখন বাইরে হাঁটাচলা করতো তখন নাকি কিছু কিছু প্রাণী দেখতো, মানে দেখা যাচ্ছে যে বিড়াল বা দেখা যাচ্ছে যে শিয়ালের মতো কোনো একটা প্রাণী এরকম ছুটাছুটি করতো বনের ঝোপঝাড়ের দিকে। তো যাই হোক ওনাদের সীমানার মধ্যে আসতো না। তো যেহেতু আসতে হতো, একদিন হয়েছে কি যে আয়েশা দাদির ভাই তিনি পুঁটি মাছ নিয়ে আসে দিনের বেলা। তো আনার পরে রান্নাঘরে রাখে। তা আয়েশা দাদিকে এসে বলতেছে যে বাবু তোমার জন্য পুঁটি মাছ নিয়ে এসেছি, রান্নাঘরে আছে, তুমি যাও মাছগুলো কাটো। এটা নাকি দুপুরের ঠিক পর পর হবে। তো তখন আয়েশা দাদি সেই মাছ যখন দেখতে যাবে তিনি দেখে যে একটা বিড়াল তাল গাছ থেকে এসে
পুঁটি মাছটা নিয়ে আবার সেই তাল গাছে এক দৌড়ে উপর উঠে গেছে। এটা দেখার পর আয়শা দাদির বেশ ভয় লাগে। উনি ওনার হাজবেন্ডকে বলে, মানে আয়শা দাদাকে বলে, দেখো এরকম আমি দেখছি। তো আয়শা দাদা বলছে, দেখো কেউ তো তোমার আমাদের তো কেউ কোনো ক্ষতি করতেছে না, এগুলো বাদ দাও, যা দেখছো দেখছো, বা সাপ দেখে যেটাই দেখি হয়েছে, এটা নিয়ে টেনশন নিয়ে কিছু নাই। তবে আয়শার দাদা নাকি বলে যে সাপগুলো নাকি ছিল বেশ লম্বা লম্বা সাপ, মানে নর্মাল সাপের যে মানে লম্বা হয় হয়তো 3 হাত 4 হাত 5 হাত হয়ে থাকে, তার থেকেও বেশ লম্বা লম্বা সাপ ছিল। তো যাই হোক, এটা তো হইলো। তো একদিন ওই তাল গাছের এখানে দেখছে যে আয়শার দাদি একটা তাল বেশ বড়। তো ওই তালটা দেখে উনি ওনার ছেলেকে বলতেছে যে বাবা দেখ, এই তালটা বেশ বড়, তোরা একটু নজরে রাখিস, এই তালটা যদি পড়ে তাহলে আমরা তালটা খাবো। তো এটা বলার পরে তার 2 একদিন পরে আয়শার দাদি নাকি প্রায় সময় তালের দিকে তাকিয়ে থাকতো, যেটা কবে পড়বে একটু খাবো, অনেক বড় তাল ছিল। তো একদিন এরকম সন্ধ্যার ঠিক আগে দিয়ে আয়শা দাদি দেখতেছে যে একটা কালো সাপ ওনাদের বাসার উঠান দিয়ে যাচ্ছে। তো আয়শা দাদি ভাবে যে সবসময় তো সাপটা দেখি, আজকে এটা পাইছি, এটা আজকে মেরে ফেলবো। তো উনি করে কি, লাঠি বা দাও নিয়ে যেটা নিয়ে ওই সাপটাকে ধাওয়া করে। তো উনি দেখে যে সাপটা মানে যেতে যেতে একবার তাল গাছের মধ্যে উপর উঠা শুরু করে, তাল গাছটা দিয়ে উপর উঠা শুরু করে। এবং আয়শার দাদি যখন উপর দিকে তাকাবে, হঠাৎ করে উনি দেখে যে তাল গাছের উপর থেকে একটা ভয়েস আসতেছে, ওনাকে বলতেছে যে তোর তো তাল খাওয়ার খুব শখ, নে তোকে তাল খাওয়াই দিছি। আয়শার দাদি নাকি উপর দিকে তাকাতে যাবি, এমন সময় একটা তাল ওনার মাথায় পড়ে, মানে ওই তালটাই ওনার মাথায় পড়ে, এবং উনি নাকি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবং 20 দিন নাকি ওনার সেন্স আসে না। ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো রকম লিকুইড সিস্টেম করে দেওয়া হয়েছিল সেই সময়, তখন এরকম ডাক্তারও ছিল না খুব একটা। 20 দিন ওনার সেন্স আসে না। 20 দিন পর ওনার সেন্স আসে। আসার পর যেটা হয়, উনি সম্পূর্ণ অসুস্থ হয়ে যায়। ওনার নাকি মাথা প্রায় সময় ব্যথা করতো, এবং একটা সমস্যা ছিল যে ওনার নাকি শরীর প্রায় সময় অবশ হয়ে যেত, এবং এটাকে রেগুলার হচ্ছিল, মানে হাঁটা চলাচল উনি পুরোপুরি করতেই পারতো না। এদিকে তো আশাদের দাদির বা দাদার বা ওদের মন খারাপ, ওনার আশার বাবার মন খারাপ যে মা এরকম ওনার অসুস্থ। একদিন মানে ম্যাক্সিমাম সময় নাকি আয়শা দাদিকে উঠানের পাশে একটা চৌকির মধ্যে এরকম বসায় রাখতো, হেলান দিয়ে বসায় রাখতো, দিনের বেলা বা বিকেল বেলা যেটা হোক বসে রাখতো, রাতের বেলা তো ঘুমে থাকতো। একদিন সকালে আয়শার দাদি এরকম চৌকির মধ্যে বসে আছে, তো একটা ফকির বাবার মতো একটা লোক আসে ওনাদের উঠানে, এসে আয়শার দাদিকে বলতেছে যে খাওয়া দে, খিদা লাগছে। তখন আয়শা দাদি বলতেছে যে আমার কাছে তো বাবা খাওয়া নাই, যেমনি পারস খাওয়া দে, খাওয়ার ব্যবস্থা কর। তখন সেই আয়শার দাদি যে লোক আশেপাশে যারা ছিল ওদেরকে বলতেছে যে দেখ, পান্তা ভাত আছে নাকি, এই বাবার খাইতে দে। তখন ওই ফকির বাবাকে পান্তা ভাত দেওয়া হয়। তো ফকির বাবা যিনি ছিল, ওই নাকি পান্তা ভাতটা থালার মধ্যে নিয়ে অনেকক্ষণ ডলতেছে, ডলতে ডলতে উনি করলো কি, পাশে নাকি একটা লাউ গাছ ছিল, লাউ গাছ থেকে লাউ পাতা নিয়ে ওই লাউ পাতা সহ ওই পান্তা ভাতটা ডলতেছে, অনেক ডলতেছে। মানে আয়শার দাদি দেখে ওটা ঘৃণা লাগতেছিল। হঠাৎ করে দেখতেছে আয়শার দাদি যে সেই ফকির বাবাটা মুখের থেকে লালা নিয়ে ওইটা পান্তা ভাতটা ডলতেছে। এটা দেখার পর আয়শার দাদির বেশ ঘৃণা লাগে। উনি দেখতেছে যে ফকির বাবাটা খুব মজা করে এটা খাচ্ছে। তো একটা পর্যায়ে সেই ফকির বাবা আয়শার দাদিকে বলতেছে, নে খা। আয়শা দাদি তো একটু মানে উনি খাবে না, নাক ছিটকাচ্ছিল, এরকম চেহারা ফেস এরকম করে রাখছিল। তখন নাকি ফকির বাবা বলতেছে যে তুই খা, তোর উপকার হবে। তখন আয়শার দাদি নাকি নাকটা বন্ধ করে উনি মানে কোন রকম একটু খাইছে। খাওয়ার পর যখন মানে ফকির বাবার দিকে তাকাবে, দেখতেছে উনি নাই, উনি ওনার মতো হেঁটে চলে যাচ্ছে, খেয়ে পুরোটা খাওয়া খেয়ে চলে যাচ্ছে। ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই আয়শার দাদি নাকি সম্পূর্ণ হাঁটা শুরু করতেছেন। দেখতেছে যে উনি পায়ে শক্তি পাচ্ছে, ওনার তো এমনিতে শরীর অসুস্থ ছিল, উনি হাঁটা শক্তি পাচ্ছে। উনি তাড়াতাড়ি উঠানে একটু কয়েক কদম হেঁটে আবার দেখতেছে ফকির বাবাটা কোথায়, যেহেতু ওনার খাওয়াকে হঠাৎ করে হাঁটাচলা করতে পারতেছে, দেখ আশেপাশে কিছু নাই। আয়শার দাদা তখন এসে বলতেছে ওনার স্ত্রীকে যে তুমি হঠাৎ হাঁটাহাঁটি করতেছো কিভাবে? তো বলছে আমি বুঝলাম না কিছু না, একটা ফকির বাবা আসলো, আমাকে এই ঘটনাটা পুরোটা বলে, এই অবস্থা হয়েছে, আমাকে একটু খাইতে দিল, খাইলাম, আমার এই অবস্থা। তখন আয়শা দাদা খুব হাসতেছে, বলতেছে তুমি কি না কি খাইছো, কার খাওয়া খাইছো, সুস্থ হয়ে গেছো, এগুলো আল্লাহর দান, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে, ফকির বাবার কিছুই না। তো যাই হোক, আয়শা দাদি এখানে সুস্থ, ওনাদের আর কোনো সমস্যা খুব একটা হয় না। তো এটা যখন চলছিল, তবে মাঝে মাঝে ওই জিনিসগুলো ওরা দেখতো, যে ওই যে কালো সাপ ওনাদের জানলার সামনে বা ওনাদের উঠানে বিভিন্ন জায়গায় এরকম দেখতো। তো এর কয়েকদিন পর ওদের আয়শা দাদা বাড়িতে একটা মানে সিস্টেম ছিল এরকম, যে ওনাদের যে এরিয়াটা ছিল গ্রামের, সেই গ্রামের বিভিন্ন বাড়িতে প্রতি বছরে ওরস শরীফ হতো, ওরস হতো, এবং 2-3 দিন লাগে ওরস হতো, এবং বিভিন্ন আলেমরা আসতো এখানে। তো একদিন এরকম একবার আয়শাদের বাড়ির দাদা বাড়ির এখানে আলেমরা এসে ওরস করবে। তো এখন এক আলেম উনি সারাদিন এরকম ওরসের মানে কাজ শেষ করে উনি ওনার বয়ান দিয়ে উনি যখন রাত্রেবেলা আয়শাদের দাদার বাড়ির কোন একটা রুমে থাকবে, তো ওনার এর সীমানার মধ্যে যখন ঢুকছিল, তখন উনি
সে আলেম নিজের থেকে ফিল করতেছে। তখন নাকি রাত্রে 10:30-11টা বাজবে, ওনার বয়ান শেষ করে যখন ওই আশা বাড়িতে ঢুকবে, তো আশা দাদা বাড়িতে ঢুকবে, উনি নিজে থেকে ফিল করতেছে যে বাড়িটার মধ্যে হয়তো কোনো একটা সমস্যা আছে। তো তখন তিনি ওনার যে রুমে থাকার ব্যবস্থা করেন সেই রুমে গিয়ে বসার পর নাকি উনি নিজের থেকে অনেকক্ষণ ধরে জিকির করতেছিল। তখন জিকিরের একটা পর্যায়ে উনি বুঝে যায় যে না, বাসার মধ্যে কোনো আসলে একটা সমস্যা আছে। তখন সেই আলেম নাকি বাসার একাই রাত্রেবেলা উঠানের মধ্যে একটু হাঁটাহাঁটি করে উনি দেখতেছে যে আসলে আশেপাশে কোনো সমস্যা আছে নাকি। তো অনেক বড় আলেম ছিল উনি নাকি তখন এক জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাসাটার আশেপাশে নাকি অনেক জিনের বসবাস। তো তখন সেই আলেম এটা বলার পরে, জিনের মাধ্যমে শোনার পরে উনি তো ওনার মতো ঘুমায় যায়। পরের দিন সকালে যখন তিনি উঠবে, তখন তিনি আশার দাদাকে ওনার বয়ান শুরু করার আগে আশার দাদাকে ডেকে বলতেছে যে ভাই, আপনার যে বাসার এরিয়াটা, আপনাদের এখানে কোনো সমস্যা হয়? তো আশা দাদা বলছে কেন? তো বলতেছে যে না, কারণ আমি কালকে রাতে এখানে থাকলাম, যখন থাকছি আমার কেন জানি মনে হইলো এখানে কোনো একটা সমস্যা আছে এবং এখানে অনেক দিনের বসবাস আছে, আমরা যেভাবে জানতে পারছি। তার সাথে দাদা নাকি ইতস্ততা বোধ করতেছিল। তখন ওই আলেম বলতেছে আপনার লজ্জার কিছু নাই, আপনি ফ্রিলি বলতে পারেন, মানে আপনি মন খুলে বলেন কি সমস্যা আছে। তা আশার দাদা নাকি বলতেছে যে না, আমরা মাঝে মাঝে এই জিনিসগুলো দেখি, আমার স্ত্রীর কয়েকদিন আগে এরকম অসুস্থ ছিল, এই তাল পরশু নাকি শুনছি উপর থেকে ওকে বলছে এই কথা। ওভারঅল সব ঘটনাগুলো বলে যে প্রথম থেকে যে এখানে আমরা বাসা থাকতাম না, নতুন আসছি এখানে। তো সে আলেম বলতেছে যে দেখেন ঠিক আছে, আমি যেহেতু আপনাদের এখানে আসি, আজকে আমি বয়ান শেষ করি, ও আজকে বয়ান শেষ করে রাত্রেবেলা আমার একবারই বয়ান শেষ হয়ে যাবে, আমি রাতে যখন আপনাদের এখানে আসবো আপনাদের বাসায়, আমি রাতে খাওয়ার পরে এই ব্যাপারে একটু দেখি কি করা যায়। তখন সে আলেম আবার ওই আশা দাদাকে বলে রাখে যে আপনাদের বাসার ভিতরে 4টা বড় ড্যাগ রাখবেন, মানে পাতিল রাখবেন বড় 4টা, এবং বেল পাতা রাখবেন এবং কয়েকটা বোতল রাখবেন। আমি বয়ান শেষ করে আজ রাতে আসি, আর আপনাদের আশেপাশে বাড়ির যারা সবাই আছেন এরিয়ার মধ্যে, সীমানার মধ্যে, সবাইকে আপনাদের বাসায় থাকতে বলবেন, ওদের বাসার থেকে এসে আপনাদের এখানে বাসাটা এক রুমে থাকতে বলবেন। তো সেই আলেম নাকি এরকম উনি বয়ান শেষ করে রাত্রেবেলা যখন সেই 10:30-11টার দিকে উনি যখন আসে, সেই আশা দাদার রুমের ভিতর ঢুকে এবং উনি সেই আশা দাদাকে বলে যে আপনি কি ড্যাগগুলো রাখছেন? বলে যে হ্যাঁ ড্যাগ রাখছি। তখন আসে ওই আলেম বলতেছে আমার সাথে তো কিছু লোকজন আছে মাদ্রাসার, ওরাও এখানে থাকবে, আর আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে এই রুমের মধ্যে নিয়ে আসেন। তো কিছুক্ষণের মধ্যে সেই রুমে সবাই এসে পড়ে। সেই আলেম বলতেছে যে আমি বাইরে গিয়ে, মানে আমি আপনাদের উঠানে গিয়ে কিছু কথাবার্তা বলবো কারোর সাথে, তো আমার যদি খুব চিল্লাচিল্লি হয় বা খুব তর্কাতর্কি হয় আপনারা কেউ আসবেন না, আমি আপনাদের দরজাটা বাইরে লাগাই দিয়ে যাবো, কিন্তু আপনারা এটা কোনো ভয় পাবেন না, আমি এবার দরজা খুলে দিব। তো সেই আলেম নাকি উনি এরকম দরজা বাইরে দিয়ে লাগায়, তো উনি উঠানের মধ্যে যায়। তো আশার দাদা এবং আশার বাবা বলে যে আশাকে যে মানে প্রচন্ড আওয়াজ হচ্ছিল নাকি তখন, মানে বাইরে তর্কাতর্কি হচ্ছে, মানে ঝগড়া লাগলে একটা মানুষের সাথে একটা মানুষ এরকম কথা হয় না, এরকম আওয়াজ হচ্ছিল। তো ঘটনাটা ঘটে এরকম যে আলেম নাকি বাইরে হওয়ার পরে উনি ওনার জিনের মাধ্যমে এখানকার ওই যে এরিয়াটাতে জিন থাকতো ওদের মধ্যে মুরব্বী জিন একজনকে ডাকে। সে মুরব্বী জিনকে ডেকে বলতেছে যে তোমাদের কি সমস্যা, তোমরা এখানে কি করতেছো, তোমরা তো এখানে প্রায় দেখা যাচ্ছে এখানে যারা থাকে স্থানীয় তাদেরকে সমস্যা করতে ফেলতেছো, তোমরা সাপ হয়ে আসো, তোমরা বিভিন্ন আকার আকৃতিতে আসো, কি সমস্যা, ওদের সমস্যা করো কেন? তখন যে বয়স্ক জিনটা ছিল সে বলতেছে দেখেন এটা ওনাদের জায়গা না, এটা আমাদের জায়গা, আমাদের এখানে বসবাস 1000 বছর ধরে আমরা এখানে থাকতেছি, এখানে বন জঙ্গল ছিল, ওনারা নতুন এসে এখানে বাড়িঘর তৈরি করা শুরু করছে, তো আমরা এখান থেকে যাব না। তো সে আলেম বলতেছে দেখো এটা তো ওদের জায়গা, ওরা পুকুরের ওই পারে ছিল, এখন এটা ওদের জায়গা, তোমরা চলে যাও, এখানে থাকো না। তো তখন সেই বয়স্ক জিন বলতেছে যে না, আমরা যেতে পারবো না, কারণ আমাদের এখানে অনেক সংখ্যায় থাকে, আমরা সংখ্যা অনেক থাকে এখানে, আমাদের মানে এতজনকে আপনি তাড়াইতে পারবেন না। সে আলেমকে বলতেছে, সে আলেম বলতেছে যে আপনারা কতজন থাকেন এখানে? তখন সেই বয়স্ক জিন বলে আমরা মোট এখানে 360টা জিন এখানে থাকে, অতএব আমাদের এখানে তাড়ানো আমাদেরকে যাবে না, আপনারা ওদেরকে চলে যেতে বলেন, এই ফ্যামিলিকে চলে যেতে বলেন, আমাদের ওরা রাত্রে লাইট জ্বালায় রাখে, ওদের যেই কাজগুলা করে আমাদের খুব সমস্যা হয়, আমরা ঠিকভাবে চলাচল করতে পারছি না। তখন সে আলেম বলে যে এত কিছু বুঝি না, তোমাদের এখান থেকে যেতে হবে, কিভাবে যাবো তোমরা ঠিক করো। অনেক তর্কাতর্কি হয়, হতে হতে একটা পর্যায়ে সেই আলেম বলে ঠিক আছে তোমরা কোথায় যাবা, আমি তোমাদের একটা ব্যবস্থা করে দিই, যে আমার নদীর ওই পারে আমার এরকম একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পিছনে একটা বাগান আছে, সেখানে এরকম ঘন বাগান, তোমরা ওইখানে চলে যাবে, এখানে গিয়ে তোমরা থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ফ্যামিলিটা কোনো সমস্যা করো না। তো সেই বয়স্ক জিন বলতেছে যে দেখেন আমরা হয়তো কয়েকজন ওইখানে গিয়ে থাকতে পারবো, কিন্তু 360 জনের মধ্যে তো সবাই যাবে না, যারা অবাধ্য বা যারা যাবে না তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? তো সে আলেম বলতেছে এটা আমি দেখবো, তোমার চিন্তা করা লাগবে না, তোমাদের বলছি তোমরা চলে যাও এখানে। তো অনেক কথা দেওয়ার পরে জিন কথা দেয় যে হ্যাঁ ওরা কিছু সংখ্যক জিন ওইখানে ওই আলেমের কথা অনুযায়ী ওই আলেমের মাদ্রাসার পিছনে বাগানে চলে যাবে।
এবং বাকি তো অনেকে যেতে চায় না। তো আলেম ওই বয়স্ক জিনকে বলে, ঠিক আছে, বাকিরা যারা অবাধ্য আছে আমাদের ব্যবস্থা আমি করতেছি, আপনারা চলে যান এখনই। যেরকম নাকি ঘন্টাখানি কথা বলার পর তারপর সে আলেম ঘরের মধ্যে আসে। ঘরের মধ্যে আসার পর আয়শা দাদাকে পুরোটা ঘটনা বলে এবং বলে যে আপনি 4টা পাতিল যে জোগাড় করছিলেন, সকালে যে বলছিলেন এই পাতিলগুলোর মধ্যে গরম পানি দিয়ে ফুটান, মানে বলে যে চুলা যেটা না বাসার ভিতরে চুলার ব্যবস্থা করে রাখতে বলছিল, এই চুলার মধ্যে পাতিল এবং পাতির মধ্যে পানি দেয়, তা আগুন দিয়ে এরকম ফুটাচ্ছিল এবং বেল পাতা দিয়ে দেয়, বেল গাছের পাতা এরকম দিয়ে দেয়। এবং ওই ঘরের ভিতর যারা ছিল আয়শার বাবা নাকি বলে আয়শাকে যে যখন এরকম বেল পাতা দেওয়া হয় তখন নাকি বাইরে, মানে দরজা জানলা তো সব আটকানো ছিল, বাইরে নাকি খুবই কান্নাকাটির আওয়াজ এবং এমন অবস্থা মানে ঝগড়া লাগলে বা যেই হই হুল্লার হয় এবং কিছুক্ষণ পর কান্নাকাটি, মানে মনে হচ্ছে যে বাড়ির আশেপাশে অনেক লোকের সমাগম এবং সবাই খুব কান্নাকাটি করতেছে, এমন একটা আওয়াজ আসতেছে। এবং আলেম বারবার বলতেছিল ভয় পাবেন না, এখানে যারা অবাধ্য জিন ওদেরকে তাড়াচ্ছি আমি, আপনারা ভয় পাবেন না। এরকম নাকি অনেকক্ষণ ধরে এরকম আওয়াজ হচ্ছিল, ঘন্টাখানিকের পর ধরে এরকম জিনদের হই হুল্লার আওয়াজ এবং কান্নাকাটি ছিল বাড়ির বাইরে। তখন সে আলেম 4টা বোতল নেয়, ছোট বোতল নিয়ে এটার মধ্যে উনি একটা আরবি লেখা লিখে বোতলটা আটকায় দিয়ে বলে বাড়ির 4জনকে বলে, আয়শার দাদা বাড়ির 4জনকে বলে, যে পুরুষ লোক যে 4জন আছে ওদেরকে বলে, দেখেন বাড়ির সীমানায় আপনার 4 সীমানায় আপনারা চলে যাবেন এবং এই বোতলগুলো এখানে মাটিতে পুঁতবেন এবং আপনাদের ভয় নাই, আমার মাদ্রাসার আমার সাথে যে ছেলেগুলো আছে এগুলো আপনাদের সাথে থাকবে এবং আপনারা জোরে জোরে এখানে আজান দিবেন। তখন এরকম বাড়ির 4জন এরকম ওই বোতলটা 4টা নিয়ে বাড়ির 4 কর্নারে সীমানায় যায় এবং মাদ্রাসার ছাত্ররা থাকে ওইখানে, এবং বোতলটা দেওয়ার পর মানে পোতার পর নাকি আজান দিচ্ছিল এবং আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আরো হই হুল্লার অবস্থা, খুবই কান্নাকাটি এবং চিল্লাচিল্লির অবস্থা, ভিতরে যারা ছিল নাকি সব ভয় পেয়ে যাচ্ছিল এরকম। তখন আলেম বারবার সাহস দিচ্ছিল যে দেখেন কোনো সমস্যা হবে না, আমি অবাধ্য জিনদেরকে সরাই দিচ্ছি, ওরা চলে যাবে, কোনো ক্ষতি করবে না। তো তারপর নাকি আলেম অবাধ্য জিনদেরকে মানে আটকানোর জন্য তিনি নাকি উঠানে এসে একটা বোতলের মধ্যে সবগুলা জিনকে ভরে এবং বোতলটা উনি নিজেই বোতলটা মুখ লাগায়, এটা বন্ধ করে উনি একটা গাব গাছ যেটা ছিল গাব গাছের নিচে পুঁতে রাখে মাটিতে। পরে আসার দাদাকে এসে বলে যে দেখেন কোনো সমস্যা হবে না, আমি সব জিনকে সেখান থেকে সরাই দিছি এবং যারা অবাধ্য তাদেরকে আমি বোতলে পুঁতে রাখছি, আপনারা গাব গাছের সাবধানে থাকবেন যেখানে যাতে ওই বোতলটা কেউ না তুলে। যাই হোক, এটা হওয়ার পর তো কয়েকদিন এরকম আর কোনো সমস্যা হয় না। তো সমস্যা না হওয়ার পরে ওই আয়শার দাদি বা দাদা ওনারা ওনাদের উঠানে আগের মতো এরকম সাপ বা কিছুই দেখে না। ঠিক কয়েকদিন পরে আয়শার দাদা দাদি অনেক খেয়াল করে ওনারা যে রাত্রেবেলা ওনাদের এখানে কান্নার আওয়াজ আসতো, ঠিক 11টা-12টা এই সময় একটা কান্নার আওয়াজ আসতো, ওনাদের বাড়ির যে উঠানে যে সীমানা ছিল সীমানা এখানে কান্নার আওয়াজ আসে। তো আশার দাদা ভাবে যে আলেমকে আবার বলতে যাবে, তো আশার দাদি বলতেছে দেখো আলেমকে বলার আগে গিয়ে দেখো আসলে কে কান্না করতেছে এখানে। তো আশার দাদা এরকম যায়, গিয়ে দেখে ঠিক সীমানার বাহিরে একজন বয়স্ক লোক এবং বয়স্ক মহিলা ওনারা কাঁদতেছে। তখন নাকি রাতে এরকম প্রায় 11টা কি 12টা এরকম সময় হবে কোন একদিন আর কি, তারপরে এরকম কাঁদতেছে। তো আশার দাদা গিয়ে বলতেছে যে আপনারা কারা, এত রাতে এখানে কাঁদতেছেন কেন? তো বলতেছে যে আমাদের সঙ্গীরা কোথায়? তো বলতেছে আপনি কারা? আশা দাদার বেশ সাহস ছিল, নিজেই সাহস করে বলতেছে যে আপনি কারা, এরকম কাঁদতেছেন আর বলতেছেন সঙ্গীরা, আপনার সঙ্গীরা কারা? বলতেছে এখানে আমাদের 360 জন সঙ্গী ছিল, ওরা কোথায়? ওদেরকে তো আমরা পাচ্ছি না। তখন তো আয়শার দাদা বুঝে যায় যেটা জিন। তো আয়শার দাদা বলে যে ঠিক আছে, এই 360 জনকে যিনি সরাই ফেলছেন ওই আলেমকে আমি কালকে নিয়ে আসবো, আপনি কালকে আসেন এখানে। তো জিনরা বলে আচ্ছা ঠিক, ওই 2 জন জিন যারা ছিল তারা বলে যে ঠিক আছে আমরা আগামীকাল এরকম সময় আসবো, আপনি ওই আলেমকে নিয়ে আসবেন। পরে আসার দাদা সেই আলেমের সাথে যোগাযোগ করে এবং আলেমকে পরের দিন নিয়ে আসে। তো সে আলেম যায় এবং সেই সময় কান্না যখন করতেছিল এরকম আওয়াজ হচ্ছিল তখন সেই আলেম এখানে আবার যায় ওই আশা দাদাকে নিয়ে। তো তখন সেই 2 জন যারা ছিল পুরুষ মিলে যে বয়স্ক লোক মানে জিন যারা মানুষের রূপ নিয়ে এখানে ছিল ওদেরকে জিজ্ঞেস করতেছে কি সমস্যা আপনাদের। তখন সেই 2 জন জিন বলতেছে যে আমরা এখানে যত জিন ছিল 360টা জিন ছিল, সবার থেকে আমরা বেশি বয়স্ক এবং আমরা 2 জন হজ করতে গেছিলাম। তো হজ থেকে আসার পর দেখি আমাদের বাড়ির সীমানা আমরা ঢুকতে পারতেছি না। এখন আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের যে সঙ্গী আছে এরা কেউ নাই এবং আমরা ঢুকতে যাব, বাড়িটা দেখতেছি বন্ধ করা, আমাদের থাকার ব্যবস্থা করে দেন। তখন আয়েশার দাদা বলতেছে যে না, এটা তো কোনো ব্যবস্থা করা যাবে না। সে আলেম সেই একই কথা বলতেছে যে না, জিন সরাই ফেলছে, আমার মাদ্রাসার ওই পারে আমি এখানে থাকি, এখানে জিনটা বাকিরা গেছে, ওদের এখানে থাকো।
সেই দুইজন বলতেছে জিন যে না, আমরা কোনোভাবে এখানে যাব না, সবাইকে ম্যানেজ করছেন, ঠিক আছে, আমরা যেতে পারবো না, আমাদের এখানে থাকতে হবে, আমাদের এখানে আদি বাসস্থান, আমরা এখানে থাকবো, এখানে আমি নড়বো না, তবে আমরা একটা কথা দিচ্ছি যে আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না। তো এরকম নাকি অনেক বার্গেনিং হন ওদের মধ্যে। পরে নাকি আয়েশার দাদাকে ওই জিন দুইজন বলে যে আমরা আপনার কোনো ক্ষতি করবো না, আমাদের শুধু এখানে থাকার ব্যবস্থা করে দিন, সীমানার মধ্যে হলো থাকার ব্যবস্থা করে দেন। তো আলেম সেই জিনকে বলে আপনাদের বয়স কত? সেই জিন বলে আমাদের দুজনের বয়স প্রায় 900 থেকে 950 বছরের মতো হবে, তো আমরা এখান থেকে যেতে পারবো না, আমরা অনেক আগে থেকে আমাদের এখানে বাসস্থান। তখন একটা পর্যায়ে আয়েশার দাদা বলে ঠিক আছে, আমাদের 2টা তাল গাছ আছে এই বাড়ির সীমানায়, এই 2 তাল গাছে আপনারা থাকবেন। তো সেই জিনটা বলে ঠিক আছে, আমরা এই তাল গাছে থাকবো, তবে আমরা বিভিন্ন সময় অনেক সময় বিড়াল অথবা সাপের রূপ নিয়ে এখানে দিনে চলাচল করতে পারি, তো আপনারা কখনো আমাদেরকে দেখে ভয় পাবেন না এবং আমরা আপনার কোনো ক্ষতি করব না। তো আলেম, আয়েশার দাদা এবং সেই জিনের মধ্যে এরকম একটা কথা এরকম হয়ে যায় ওদের মধ্যে, ওরা সবাই যাদের কথা এরকম রাখে। তো তারপর আলেম চলেই যায়। তো জিনটা ওই তাল গাছের মধ্যে থাকা শুরু করে। তো আয়েশা যেটা আমাকে বলে যে আয়েশার দাদা 2008 সালে মারা যায়, তার আগ পর্যন্ত মানে এই যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে 2008 সাল পর্যন্ত নাকি আয়েশার দাদার মধ্যে একটা মানে ভালো গুণ ছিল যে উনি মানুষকে উপকার করতে, এবং উপকারগুলো ছিল এরকম যে কেউ অসুস্থ হয়ে থাকলে বা কারো কোনো সমস্যা হলে তাবিজ কুফরি, যদি খারাপ কোন তাবিজ কুফরি কেউ করে থাকে কারোর উপরে, এটা যদি মান করা লাগে, এই সম্পূর্ণ জিন, এই 2টা জিন নাকি আয়েশার দাদাকে অনেক মানে সহায়তা করতে ব্যাপারগুলোতে, এবং আয়েশার দাদাকে মানে অনেক হেল্প করতো। মানে আয়েশার দাদার কোনো সমস্যা পড়লে জিন নাকি অনেক হেল্প করতো, না ফ্যামিলি, ওদের ফ্যামিলিকেও হেল্প করতো এবং আয়েশার দাদাকে হেল্প করতো, এবং আয়েশার দাদা নাকি এই কারণে গ্রামে অনেক নাম ডাক ছিল। তো তারপর সেই 2টা জিন তো থেকেই যায় এবং আয়েশা দাদা 2008 সালে মারা যায়, এবং আয়েশা দাদা নাকি প্রতি বছর এই জিনদেরকে ভোগ দিত, মানে জিনদেরকে এক নির্দিষ্ট সময় খাওয়া দিত এবং জিনরা খুশি থাকতো। 2008 সালে মারা যাওয়ার পর আয়েশা দাদা তারপর এরকম ভোগ আর কেউ দেয় না। তো আয়েশার দাদি নাকি এরকম আবার সেই ওই আয়েশা দাদা মারা যাওয়ার কয়েক মাস পর থেকে এরকম কান্নার আওয়াজ পেত ওইখানে এরিয়াতে। তখন উনি একদিন স্বপ্ন দেখে ওনাকে কেউ একজন বলছে যে আমাকে তো আগে তোমার জামাই ভোগ দিত, এখন তো ভোগ দেওয়ার কেউ নাই, আমাকে এরকম দুধের তৈরি সন্দেশ বানায় প্রতি বছরে ভোগ দিতে হবে। সেই জিন 2টা ওই আয়েশা দাদিকে স্বপ্ন দেখায়। পরে নাকি আয়েশার দাদি এরপর থেকে রেগুলার উনি ওনার ছেলেকে দিয়ে এখানে ওই নির্দিষ্ট একটি স্থান আছে এখানে নাকি ভোগ দেয়, এবং এটাকে এখন পর্যন্ত ওনারা প্রতি বছর একটা বিশেষ মানে অনেক বড় পরিমাণে একটা ভোগের ব্যবস্থা করে দুধের তৈরি সন্দেশ দেয়, এবং ওটা দিলে নাকি আর কোনো সমস্যা এবং কোনো ক্ষতি হয় না। তো এটা এখন পর্যন্ত এরকম আছে। এটা আয়েশা মনি আমাকে শেয়ার করেন ঘটনাটা। আমি আশা করছি ঘটনাটা আপনাদের বেশ ভালো লাগবে, এবং এটাই ছিল আমাদের বাড়ির ঘটনা। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সবথেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সবথেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।